দ্য মেল জেনিটাল অর্গান। দ্য মেল জেনিটাল অর্গান আমরা যেমন ফিমেল জেনিটাল অর্গান পড়ছিলাম, ফিমেল জেনিটাল অর্গানের ভিতর হচ্ছে তোমার যে ক্লাসিফাইড করেছিলাম কি ইন্টারনাল জেনিটাল অর্গান আর এক্সটার্নাল জেনিটাল অর্গান, তাই না? ইন্টারনাল আর এক্সটার্নাল। তাহলে এক্সটার্নাল জেনিটাল অর্গান, ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান কি কি ছিল জানো? স্যার ভেস্টিবুলার ভ্যাজাইনা ক্ল্যাটোরিস মস পিউবিস লেবিয়া মেজোরাল Mons pubis, labia majora, labia minor. intervestibular, lesser হ্যাঁ। vestibular gland. তার মানে যেগুলো বাইরে দিয়ে দেখা যায় অথবা স্যার হ্যাঁ হ্যাঁ বাইরে দিয়ে যেগুলো দেখা যায়, যেগুলো হচ্ছে মোটামুটি আমাদের এক্সটার্নালি যেগুলো পাচ্ছি আমরা, সেইগুলোকে বলতেছিলাম এক্সটার্নাল জেনিটাল অর্গান। কিন্তু ইন কেস অফ মেল এই জেনিটাল অর্গানকেও আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম লিখছে, তার ভিতর আমরা দুই ভাবে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল আর এক্সটার্নাল জেনিটাল অর্গান, এই দুই ভাবে ভাগ করা হয়। কিন্তু এইখানে এক্সটার্নালি আমরা স্কোটামের ভিতরে ফিল করতে পারতেছি অতি সহজে টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এগুলো কিন্তু ইজিলি হচ্ছে এক্সটার্নালি আমরা ফিল করতে পারছি। তো এক্সটার্নালি ফিল করার কারণে এই বিভিন্ন বইতে বিভিন্ন রকম লিখছে। তা আমরা যাই হোক, তোমরা বিভিন্ন রকম পড়বে না, তোমরা হচ্ছে একরকমই পড়বে যে মেল জেনিটাল অর্গান ক্লাসিফাইড ইন্টু ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জেনিটাল অর্গান। এক্সটার্নাল যে জেনিটাল অর্গান, এই এক্সটার্নাল জেনিটাল অর্গান এর ক্লাসিফিকেশনে আমরা বলবো যে স্কোটাম এন্ড পেনিস, মানে পেনিস আর স্কোটাম, এটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান। আর অনেক বইতে আবার দিয়ে আছে হচ্ছে ডিস্টাল ইউরেথ্রা। ইউরেথ্রাটাও একটা জেনিটাল অর্গান হিসাবে, হ্যাঁ এক্সটার্নাল জেনিটাল হিসাবে ট্রিট করা যেতে পারে। তাহলে আমাদের হচ্ছে যে পেনিস উইথ ইউরেথ্রা, তাই না? গেল পেনিস বললেই তো আমাদের ইউরেথ্রা হয়ে যাচ্ছে, তারপরেও পেনিস উইথ ইউরেথ্রা আর হচ্ছে স্কোটাম, এই দুটো হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান। আর ইন্টারনাল জেনিটাল অর্গান কোনগুলোকে আমরা বলবো? যে ইন্টারনাল জেনিটাল অর্গান হচ্ছে যে testis, epididymis, prostate, seminal vesicle, আর ejaculatory ducts, bulbourethral glands, vasa differential. কে বলতেছে এটা? স্যার আমি মুনিয়া বলেছে স্যার। হ্যাঁ মুনিয়া বলেছে স্যার। মুনিয়া। যাই হোক, তাহলে এক্সটার্নাল জেনিটাল অর্গান জানলাম, এবার ইন্টারনাল জেনিটাল অর্গান। তো ইন্টারনাল জেনিটাল অর্গান মানে আমরা যে টেস্টিস থেকে শুরু করে, একেবারে টেস্টিস থেকে শুরু করে বলবো আমরা কি টেস্টিসের পিছনে আছে কি এপিডিডাইমিস এর পরে থাকবে কি ভাস ডিফারেন্স, তাই না? ভাস ডিফারেন্স গেল। এই ভাস ডিফারেন্স যে ওপেন হবে কোথায়? যে ইজাকুলেটরি ডাক্টে, তাই না? ইজাকুলেটরি ডাক্ট কিভাবে তৈরি হবে? সেমিনাল ভেসিকল আর ভাস ডিফারেন্স এই দুটো মিলে হবে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট যে ওপেন করবে কোথায়? ইজাকুলেটরি ডাক্টটা যে ওপেন করবে কোথায় করবে? পড়া হয়ে গেছে না আমাদের এটা? Urethra. হ্যাঁ ইউরেথ্রা, নট ইউরেথ্রা বললে তো হবে না, এখন হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা, তাই না? তাহলে টেস্টিস, এপিডিডাইমিস, তারপর ডাক্টাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল আর ডাক্টাস ডিফারেন্স মিলে তৈরি হলো ইজাকুলেটরি ডাক্ট। আর ইজাকুলেটরি ডাক্ট যে হচ্ছে ট্রাভার্স করলো কিসের ভিতর দিয়ে? প্রোস্টেটের ভিতর দিয়ে, তাই না? প্রোস্টেটের ভিতর দিয়ে হলো ট্রাভার্স করলো। আর যে ওপেন করলো কোথায়? প্রোস্টেটিক ইউরেথ্রায়। এছাড়াও বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, যেগুলো একেবারে সিকোয়েন্সিয়ালি আমরা বললাম, এরকম কি সিকোয়েন্সিয়ালি তোমরা বলো যে, আর হচ্ছে এরপরে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, আবার আমাদের স্পারমেটিক কর্ড, বুঝছো? এগুলো মেল জেনিটাল অর্গান হিসাবে আমরা ট্রিট করতে পারি। তাহলে একজন ইন্টারনাল জেনিটাল অর্গান যেগুলো আছে, ইন্টারনাল জেনিটাল অর্গান একজন বলো তো একেবারে সিকোয়েন্সিয়ালি। Testis আর epididymis, seminal vesicle, vas deferens, ejaculatory duct, তারপর প্রোস্টেটে গিয়ে ট্রান্সভার্স করে প্রোস্টেটিক ইউরেথ্রাতে গিয়ে ওপেন করবে, তারপর বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস আর স্পারমেটিক কর্ড। হ্যাঁ, এছাড়াও স্পারমেটিক কর্ড হচ্ছে আলাদা, কি আলাদা না? এই স্পারমেটিক কর্ডটা আলাদা। যে তোমার এইখানেতে এই টেস্টিস, তার পিছনে এপিডিডাইমিস,
এখান থেকে ভাস ডিফারেন্স হয়ে চলে যাচ্ছে হচ্ছে সেমিনাল ভেসিকেলের সঙ্গে মিলে ইজাকুলেটরি ডাক্ট, যেটা ট্রাভার্স করতেছে হচ্ছে প্রোস্টেটকে, প্রোস্টেটের ভিতর দিয়ে ঢুকে যেয়ে সে প্রোস্টেটিক ইউরেথ্রায় ওপেন করতেছে। আর এই প্রোস্টেটিক ইউরেথ্রার নিচের দিকে আমরা যদি বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রায় চলে আসি, এই বালবার ইউরেথ্রা এইখানে থাকে, এইখানে এসে ওপেন করে হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এছাড়াও আর একটা জিনিস কি আমরা ইসের ভিতর ধরতে পারি, সেটা হচ্ছে মেল, এটা বলার দরকার নাই, যদি আরো কিছু আছে কিনা জিজ্ঞেস করে তাহলে তোমরা সেটাকে ধরতে পারো। এই হচ্ছে কি স্পারমেটিক কর্ডকে, যে স্পারমেটিক কর্ড। এখন এই টেস্টিস, এবার আসে যে টেস্টিস, তারপরে এপিডিডাইমিস ভাস ডিফারেন্স। এটা তো আমরা দেখলাম যে বাইরের দিকে আছে, স্কোটামের ভিতরে থাকে, কিন্তু স্কোটামের ভিতরে থাকলেও এগুলোকে আমরা ইন্টারনাল জেনিটাল অর্গান বলতেছি এই কারণে, মানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে এটা তো তোমার অ্যাবডোমেনের ভিতর ডেভেলপ করে এবং পরে এটা স্কোটামে টেম্পারেচার মেইনটেইন করার জন্য ডিসেন্ট করে। এবং এর হোমোলোগাস অর্গান যেগুলো আছে, টেস্টিসের হোমোলোগাস অর্গান, ওভারি, এটাও কিন্তু অ্যাবডোমেনের ভিতর থাকে। এই জন্য আমরা এক্সটার্নালি এটা পালপেট করতে পারলেও, অ্যাক্সেসিবল হইলেও আমরা এটাকে বলবো ইন্টারনাল জেনিটাল অর্গান। তবে সার্জিক্যাল এন্ড ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা বলতে পারি যে যদি টিচাররা বা ক্লিনিক্যাল সার্জনরা বলে যে এক্সটার্নাল জেনিটাল অর্গানের ভিতর ইনক্লুড করবে টেস্টিস এপিডিডাইমিস, তাহলে মেনে নিবা। কারণ কি? কারণ সার্জিক্যাল এন্ড ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউতে যেহেতু এটা এক্সটার্নালি থাকে, এই জন্য এটা আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গান হিসাবে টেস্টিস এপিডিডাইমিস এবং পার্ট অফ ভাস ডিফারেন্স এগুলোকে আমরা ট্রিট করতে পারি। এবং স্পারমেটিক কর্ড এগুলোকে এক্সটার্নাল জেনিটাল অর্গান হিসাবে, এটা হচ্ছে ক্লিনিক্যাল এন্ড সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতে। তবে আমাদের অ্যানাটমিতে এটা বলার দরকার নেই, আমার অ্যানাটমিতে দুটো স্ট্রাকচার, পেনিস এন্ড স্কোটাম। পেনিসের ভিতরে ইউরেথ্রা মনে থাকে বললে, পেনিস এন্ড স্কোটাম এই দুটো হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান, আর বাদ বাকি সবগুলোই হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। স্যার বলো। স্যার, ওই ফিমেল জেনিটালিয়ার একটা কোশ্চেন ছিল, ওই দিন স্যার জিজ্ঞেস করতে পারিনি, এখন বলবো? বলে ফেলো। স্যার ওই যে ফেলোপিয়ান টিউব ছিল, ওর ক্লিনিক্যাল কোরিলেশনে ওই যে একটা লাইন ছিল, ইন রিসেন্ট টাইমস দ্য ইনসিডেন্স অফ টিউবাল ব্লক হ্যাজ ইনক্রিজড ইন মডার্ন ফিমেলস প্রবাবলি বিকজ দে মিস মর্নিং বাথ ইন অর্ডার টু রিপোর্ট অন ডিউটি ইন টাইম অ্যান্ড ওয়েস্ট টাইম ইন মেকআপ। স্যার এখানে এই যে মানে মর্নিং বাথ কথার মানে কি গুরুত্ব আছে যার কারণে টিউবাল ব্লকটা বেড়ে গেছে মডার্ন ফিমেলদের ভিতরে, একটু যদি বলতেন। এই কথাটা শুধুমাত্র বিশ্রাম সিংই লিখছে, অন্য বইতে লিখি নেই। তা এই মর্নিং বাথ মানে ইসের তো কি যেন বলে, তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের ক্ষেত্রে একটু বেশি বলা হয়েছিল। তা ইনফেকশনের যেহেতু একটা এক্সট্রা ওপেনিং আছে হচ্ছে কি তোমার ভেজাইনা, এর ভেজাইনাতে কিন্তু অনেক সিম্বায়োটিক থাকে, ব্যাকটেরিয়া থাকে, বুঝছো? এবং এই ভেজাইনার থেকে যদি মর্নিং বাথের কথা বলা হয়েছে যে এইখান যদি ওয়াশিং, যদি প্রপার ওয়াশিং যদি করা হয়, তাহলে তোমার এইখানে যে এইগুলো ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো তাহলে উপর দিকে অ্যাসেন্ড করতে পারবে না, বুঝছো? সেই কথাই ওই বিশ্রাম সিং লিখতে চাইছে যে মর্নিং বাথ যেহেতু এখন, কিন্তু স্যার মর্নিং এ কেন, সকালেই কেন? মর্নিং এ কেন? এটা হচ্ছে যে সারা রাত হচ্ছে যে জীবাণুগুলো থাকবে, সেই জীবাণুগুলো তোমার করতে পারে, মানে ধরো তাদের তো কন্টিনিউয়াস একটা ব্যাকটেরিয়ার বাইনারি ফিউশনের মাধ্যমে হয় না ব্যাকটেরিয়ার জেনারেশন, বাইনারি ফিউশনের তাদের রেপ্লিকেশন হওয়ার তালে থাকে। এই রেপ্লিকেশন তো সারা রাত ধরে হয়। এছাড়া রাতের একটা ব্যাপার আছে হচ্ছে, যেহেতু কনজুগাল লাইফের একটা ব্যাপার আছে,
সেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স হইতে পারে। এইসব কারণে যে সকালবেলা উঠে মেয়েরা সাধারণত গোসল করে, তো এই গোসল যদি না করে তাহলে যেহেতু মেয়েরা এখন খুব ব্যস্ত হয়ে গেছে, এবং ওই বইতে তো ওইখানে লিখছে যে মেয়েরা হচ্ছে এই সকালের গোসল করার চাইতে তারা সাজা গোজাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। আর এই কারণেই তোমার ওই জীবাণুগুলো অ্যাসেন্ড করে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত চলে যেতে পারে। আর ফ্যালোপিয়ান টিউবে যদি যায় তাহলে ওইখানে ইনফ্লামেশন হবে, যেটাকে আমরা বলছিলাম সালপিনজাইটিস, তাই না? নাকি স্যার। বুঝছিলে? জি স্যার, হ্যাঁ জি স্যার, সালপিনজাইটিস জি বলে। স্যার, ওর ভিতরে এটা আছে। হ্যাঁ, যদি সালপিনজাইটিস যদি হয়, বেশি জীবাণু যদি বেশি ঢোকে আর সালপিনজাইটিস যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে ওই সালপিনজাইটিস হওয়া মানেই ওইখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হওয়া মানেই হচ্ছে ওইখানে তখন যে নর্মাল যে টিস্যুগুলো আছে, ওই নর্মাল টিস্যুগুলো চেঞ্জ হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ফাইবারাস টিস্যুতে পরিণত হয়। যেমন হার্টে ইনফ্লামেশন হইলে তো পুরোটাই ফাইবারাস টিস্যুতে পরিণত হয়। আর আমাদের যদি ইসে ইনফ্লামেশন হয়, এই সব জায়গায় যদি ইনফ্লামেশন হয়, এখানে কিছু এপিথেলিয়াল টিস্যু রিজেনারেট করতে পারে, কিন্তু অন্য টিস্যুগুলো যে মাসকুলার টিস্যু যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফাইবারাস ট্রান্সফরমেশন হয়। আর ফাইবারাস ট্রান্সফরমেশন হইলে ওই পার্টটা তাহলে কি হয়, কনস্ট্রিক্টেড হয়ে যায়, তার মানে ব্লক হয়ে যায়। ওই ওই এই সব কথাই বোধহয় লিখতে চাইছে। জি স্যার, বুঝছো কথা? জি স্যার। স্যার স্যার বলো স্যার একটা কোশ্চেন করি স্যার। বলো। স্যার আমার হচ্ছে মানে এখন স্যার মানে এই স্যার সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিতে স্যার মানে খুব পেইন হচ্ছে স্যার, এটা কি কোনো প্রবলেম স্যার? টেম্পোরাল আর্টারি? জি স্যার, লেফটে স্যার, এখন প্রেস করলে স্যার মানে খুব মানে ব্যথা করতেছে একটু আগে, এখন আবার একটু ঠিক আছে, একদম হালকা ব্যথা করতেছে, সাথে চোখও ব্যথা করতেছে স্যার। এটা হলো, এটা হেডেকের সাইন। হেডেক হইলে তোমার ওই জি স্যার। টেম্পোরাল যে রিজন, টেম্পোরাল ফোসা আছে, ওই টেম্পোরাল ফোসায় হচ্ছে একটা এক্সক্রুশিয়েটিং পেইন হয়, বুঝছো? সেই পেইন হেডেকের কারণে হচ্ছে। এটা কোনো তুমি মানে যদি- স্যার মানে বড় সমস্যা নাকি স্যার, বা এই টাইপের কিছু মানে বুঝতে পারতেছেন না তো? না, ওটা তেমন কোনো জটিল সমস্যা না, তুমি প্যারাসিটামল খাইলে ওটা ভালো হয়ে যাবে, বুঝছো? জি স্যার। এটাই হেডেকের কারণ হচ্ছে। আমাদের পড়া ছিল হচ্ছে মেল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গান তো পড়া হয়ে গেছে। মেল জেনিটাল অর্গানের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জেনিটাল অর্গান সম্বন্ধে আমরা জানলাম। এবার আসলে এক এক করে আমরা জেনিটাল অর্গান সম্বন্ধে জানি। প্রথমে এক্সটার্নাল জেনিটাল অর্গান। তো এক্সটার্নাল জেনিটাল অর্গান তাহলে পেনিসের কথা বলছিলাম যে পেনিস ইজ দ্য অর্গান অফ কোপুলেশন, মেল অর্গান অফ কোপুলেশন হুইচ ট্রাভার্স বাই পেনাইল বা স্পঞ্জি ইউরেথ্রা, যেটা যেটা ইউরিন এবং সিমেন বোথের প্যাসেজ হিসাবে, দুটোরই প্যাসেজ হিসাবে কাজ করে। এই পেনিস আবার কি হার্ড এন্ড ইরেকশন হওয়ার ক্ষমতা রাখে, যেটা আমরা পরবর্তীতে জানবো যে কিভাবে মেকানিজম অফ ইরেকশনে। এবার হচ্ছে যে পেনিসের পার্ট হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে যে রুট, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে বডি। তাহলে রুট অ্যান্ড বডি, তা রুট অ্যান্ড বডির ভিতর হচ্ছে রুটটা, এটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আমাদের রুট অ্যান্ড বডি। তাহলে পেনিসের রুট, যে রুটটা কিন্তু এই যে যে স্ক্রোটাম আছে, স্ক্রোটামের পিছনে থাকে। স্ক্রোটামের পিছনের যে পার্ট, এই পিছনের পার্টটাকে আমরা বলতেছি রুট। আর স্ক্রোটামের সামনে যে পার্টটা পেন্ডুলাস, ফ্লাসিড পেন্ডুলাস পার্ট হিসাবে থাকতেছে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে বডি। তাহলে রুট অফ দ্য পেনিস ইজ সিচুয়েটেড। তাহলে রুট অফ দ্য পেনিস তাহলে কোথায় থাকে বলবো আমরা? যদি স্ক্রোটাম, এই মাঝখানে দেখো স্ক্রোটাম, এই সামনেও পেনিস, এই পেন্ডুলাস যে বডি, এই বডি পেনিস বলতে আমরা ইউজুয়ালি
এই পেন্ডুলাস বডিটাকেই বুঝি। আসলে অ্যানাটমিক্যালি কিন্তু এই পেন্ডুলাস বডি দিয়েই শুধুমাত্র পেনিস তৈরি না, এই পেন্ডুলাস বডি ছাড়াও এর একটা রুট আছে, যে রুটটা মেইনলি থাকতেছে হলো আমাদের কোথায়, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। আমরা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে উপর দিকে উপরে দেখা যাচ্ছে পেলভিক ডায়াফ্রাম, আর এর নিচেই এইটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল, হ্যাঁ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার যেটা দেখতে পাচ্ছি আমরা, এই ট্রায়াঙ্গুলারটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের এর নিচের দিকে যে পার্টটা থাকে তাকে বলা হয় হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। আর এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইটসেলফ, যে ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপর দিকে থাকে হচ্ছে সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তারপরে থাকে হচ্ছে মাসেলস অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যেটা মেইনলি হচ্ছে কি স্ফিংক্টার ইউরেথ্রি মাসেল। আর থাকতেছে হচ্ছে ইনফেরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যেটাকে আলাদা একটা নামে ডাকা হয়, যেটা পেরিনিয়াল মেমব্রেন বলা হয়, পেরিনিয়াল মেমব্রেন। তা আমরা এই মাসেল দেখতেছি, এই মাসেলের নিচেও একটা মেমব্রেন থাকে, যে মেমব্রেনটাকে বলা হয় হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। এই পেরিনিয়াল মেমব্রেনের সঙ্গে মূলত অ্যাটাচ থাকে হচ্ছে আমাদের রুট অফ দ্য পেনিস। রুট অফ দ্য পেনিস, এই রুট অফ দ্য পেনিস আবার তিনটে স্ট্রাকচার দিয়ে তৈরি। রুট অফ দ্য পেনিস 3 হচ্ছে ইরেকটাইল মাস অফ টিস্যু দিয়ে তৈরি। এই একটা ইরেকটাইল মাস অফ টিস্যু, এই একটা যেটা আমরা দেখতেছি হচ্ছে বালবো স্পঞ্জিওসাস, যেটাকে সিলেক্ট করা হলো, এটা হলো বালবো স্পঞ্জিওসাস। এটা হলো একটা মাসেল। এই মাসেলের নিচেই, এই মাসেলকে যে হাইড করে দিলাম আমরা, এই মাসেলের নিচেই যে পার্টটা দেখা যাচ্ছে সেইটাই হচ্ছে, এইটা হচ্ছে একটা ইরেকটাইল টিস্যু, যে ইরেকটাইল টিস্যুটাকে বলা হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস। তাহলে এই একেবারে মিডলে থাকতেছে হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস, তাহলে মিডিলে থাকতেছে বাল্ব অফ দ্য পেনিস, আর যেটা কাভার করা থাকে হচ্ছে বাল্বো স্পঞ্জিওসাস মাসেল দিয়ে। আর ওয়ান ইজ সাইডে থাকতেছে হচ্ছে ক্রাস পেনিস। এই ক্রাস, এই একটা ক্রাস, যে ক্রাস পেনিসটা হচ্ছে আবার ইস্টিও ক্যাভার্নোসাস মাসেল দিয়ে কাভার করা থাকে। তাই এই হচ্ছে একটা ক্রাস পেনিস, ওয়ান ইজ সাইডে ক্রাস পেনিস থাকতে। তাহলে তিনটে স্ট্রাকচার, একটা মিড লাইন বরাবর থাকতেছে হচ্ছে কি বাল্ব অফ দ্য পেনিস। বাল্ব অফ দ্য না, আমরা বললাম হচ্ছে পেনিসের আমরা বললাম দুটো পার্ট আছে, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে বডি। এখন রুটের আবার তিনটে ইরেকটাইল টিস্যু দিয়ে রুটটা তৈরি, দুটো ক্রুরা মানে দুটো ক্রাস অফ দ্য পেনিস। হ্যাঁ, দুটো ক্রুরা, যেটা হচ্ছে ক্রাস অফ দ্য পেনিস, দুটো ক্রাস পেনিস, আর একটা হচ্ছে বাল্ব অফ পেনিস। এই ক্রাস পেনিস ওয়ান ইজ সাইডে থাকতেছে ক্রাস পেনিস। এই ক্রাস পেনিসটা হচ্ছে যে আমাদের পিউবিক র্যামাস, এই পিউবিক র্যামাসের ইনফেরিয়র বর্ডার বরাবর হচ্ছে এই ক্রাস পেনিসটার অ্যাটাচমেন্ট থাকে, দুই পাশেই অ্যাটাচমেন্ট থাকে। এই জন্যই তোমরা এই যে বলা হচ্ছে ক্রাস পেনিস এবং ক্রাস ক্লাইটোরিস, দুটোই কিন্তু এইখানে অ্যাটাচমেন্ট থাকে। যেহেতু মেল পেনিস এটা ওয়েট হ্যাভি স্ট্রাকচার, এই জন্য এই কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামাই যেটা আমরা বলতেছিলাম, এই কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামাইটা হচ্ছে ইন কেস অফ মেল মোর ইভার্টেড দেন দ্য ফিমেল ডিউ টু দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য হ্যাভি ক্রাস পেনিস। কথা কি বুঝতেছো? জি স্যার লাস্টের শব্দটা একটু বললেন স্যার, তার মানে আমরা যে সময় মেল আর ফিমেল পেলভিসের, মেল আর ফিমেল পেলভিস বা মেল আর ফিমেল হিপ বোনের যে সময় ডিফারেন্স পড়েছিলাম, তখন কিন্তু একটা শব্দ পড়ানো হয়েছিল তোমাদের, সেটা হলো কি যে ইনভার্টেড আর ইভার্টেড। এটার ওয়েটে এই ক্লাস কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামাইটা মোর ইভার্টেড, মানে বাইরের দিকে, ইনফেরিয়র বর্ডারটা বাইরের দিকে চলে আসে দেন দা ফিমেল। কথা কি বুঝছো? তাহলে এইখানে হচ্ছে ক্রাস, হ্যাঁ, তাহলে দুটো, এটা হলো
ক্রাস পেনিস, রাইট অ্যান্ড লেফট ক্রাস পেনিস, এই দুটোকে মনে হয় যে মিলে বলতেছি আমরা কুরুরা অফ দ্য পেনিস। এবার হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস। তাই এই বাল্ব অফ দ্য পেনিস অ্যাটাচমেন্ট কোথায় থাকতেছে? অ্যাটাচমেন্ট তুমি বলতে পারো যে ইউরোজেনিটাল ডায়াফ্রামের ইনফেরিয়র সারফেসে এটা অ্যাটাচমেন্ট থাকতেছে ইন দা কি বলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। যদি মোর স্পেসিফিক্যালি বলতে চাও তাহলে বলতে হবে যে এটা হচ্ছে পেরিনিয়াল যে মেমব্রেন, যেটা হলো ইউরোজেনিটাল ডায়াফ্রামের ইনফেরিয়র ফাসা, এই ইনফেরিয়র ফাসার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতেছে আমাদের কি এই বাল্ব অফ দ্য পেনিস। আর এই বাল্ব অফ দ্য পেনিসের উপরে যে ফ্ল্যাটেন, এই বাল্ব অফ দ্য পেনিসের উপরের দিকে যে ফ্ল্যাটেন সারফেস থাকে, এই সারফেসটাকে ট্রাভার্স করে এর ভিতরে ঢুকে পড়তেছে হচ্ছে কি, কে ঢুকে পড়তেছে বলো তো? এই বাল্ব অফ দ্য পেনিস, এই ইউরেথ্রা। বাল্ব অফ ইউরেথ্রা, গুড। তাহলে এর উপরে থাকতেছে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার, তাই না? এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপরে আমরা কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে প্রোস্টেট আর প্রোস্টেটের উপরে থাকতেছে হচ্ছে প্রোস্টেটের উপরে এই যে দেখা যাচ্ছে, এই দেখো, এটা হলো প্রোস্টেট। এই প্রোস্টেটটা এই ইউরোজেনিটাল যে হায়াটাস ইউরোজেনিটালিস, হ্যাঁ আমার নামে চিঠি আসবে কি? তোমরা একটু ওয়েট করো তো, দেখি একটা চিঠি বিলি করতে আসি স্যার। হ্যালো, তোমরা শুনছো? জি স্যার শোনা যাচ্ছে। তাহলে আমরা পেনিস কি পড়লাম, আর পেনিসের স্যার, কি কি পার্ট আছে শোনা যায়। সেটা সম্বন্ধে জানলাম। যে পার্ট আছে হচ্ছে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে রুট আর রেডিক্স, তাই না? তাহলে রুট আর রেডিক্স সম্বন্ধে আমরা জানলাম যে রুট আর রেডিক্স এর আবার দুটো পার্ট, তিনটে পার্ট দিয়ে, তিনটে ইরেকটাইল টিস্যু দিয়ে তৈরি। সেই তিনটে ইরেকটাইল টিস্যু বললাম হচ্ছে দুই পাশে দুটো ক্রাস পেনিস থাকে। এই ক্রাস পেনিস যে দুটো হচ্ছে যে আমাদের কনজয়েন্ট ইসিওপিউবিক র্যামাই, এই কনজয়েন্ট ইসিওপিউবিক র্যামাইয়ের অ্যান্টেরিয়র দিকে এটা অ্যাটাচমেন্ট থাকে। আর এই ক্রাস পেনিস আর ওয়ান সাইডে হচ্ছে ইসিও ক্যাভার্নোসাস যে মাসেল আছে, এই মাসেল দিয়ে একে কাভার করা থাকে। এরপরে এই ক্রাস পেনিসটা সামনের দিকে যে দুই পাশের ক্রাস পেনিস দুটো একসঙ্গে মিলে যায়, ফিউজড হয়ে যায় না, একটা আর একটার পাশাপাশি চলে আসে হচ্ছে কোন জায়গা, যে বিলো দা পিউবিক সিম্পাইসিস এর নিচেই দুটো ক্রাস পেনিস, এই দেখো এই পাশে একটা ক্রাস পেনিস, এই পাশে একটা ক্রাস পেনিস, এই দুটো ক্রাস পেনিস পাশাপাশি চলে এসে আমাদের বডি অফ দ্য পেনিসটাকে তৈরি করে। আরেকটা
বাল্ব অফ দ্য পেনিস, তার বাল্ব অফ দ্য পেনিসটার অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, মোর স্পেসিফিক্যালি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে। আর এই পেরিনিয়াল মেমব্রেনের কে পিয়ার্স করে উপর থেকে ইউরেথেরা একে ট্রাভার্স করে, এই জন্য পুরো ইউরেথেরা, এই যে বাল্ব অফ দ্য পেনিস, এই বাল্ব অফ দ্য পেনিস আস্তে করে সামনের দিকে কন্টিনিউশন হয় হচ্ছে ইসিও বাল্ব অফ দ্য পেনিসটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম হিসাবে সামনের দিকে এক্সটেন্ড করে এবং পুরো কর্পাস স্পঞ্জিওসামকে ট্রাভার্স করে বের হয়ে আসে হচ্ছে ইউরেথ্রা। তাহলে এই দুটো এইটা বাল্ব অফ দ্য পেনিসটা বাল্বো স্পঞ্জিওসাস মাসেল দিয়ে কভার করা থাকে। আমরা তো পড়েছিলাম যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, ডিপ পেরিনিয়াল পাউস। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের যে মাসেল গুলো আমরা পড়ছিলাম সেটা হচ্ছে স্ফিংটার ইউরেথ্রা আর হচ্ছে ডিপ টানবাস পেরিনি। আর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে কিন্তু তোমাদের মাসেল পড়ানো হয়েছিল, একটা হচ্ছে সুপারফিশিয়াল টানবাস পেরিনি, আছে বাল্বো স্পঞ্জিওসাস আর ইসিও ক্যাভার্নোসাস মাসেল। এই রিজনের সব মাসেল গুলোকে সাপ্লাই দেয় কোন নার্ভ? কোন নার্ভ সাপ্লাই দেয়? পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভ। তাহলে এই রিজনের সব মাসেল গুলোকে পুডেন্ডাল নার্ভ সাপ্লাই দেয়। পুডেন্ডাল নার্ভের যে ব্রাঞ্চ হয়, যে ব্রাঞ্চটাকে আমরা বলতেছি হচ্ছে কি ব্রাঞ্চ? পেরিনিয়াল ব্রাঞ্চ। তাহলে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল নার্ভ। যেমন পুডেন্ডাল নার্ভের ব্রাঞ্চের কথা কি মনে আছে নাকি তোমাদের? পুডেন্টাল নার্ভের যে একটা ব্রাঞ্চ ছিল হচ্ছে ইনফেরিয়র রেক্টাল নার্ভ। তারপরে হচ্ছে এই আবার দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস আর একটা হচ্ছে পেরিনিয়াল নার্ভ। পেরিনিয়াল নার্ভটা আবার এই মাসেল গুলোকে সাপ্লাই দেয়। মাসেল গুলোকে সাপ্লাই দিয়ে আর একটা মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য একটা পেরিনিয়াল ব্রাঞ্চ থাকে আর একটা হচ্ছে পোস্টিরিয়র স্কোটাল ব্রাঞ্চ। এই পোস্টিরিয়র স্কোটাল ব্রাঞ্চ হচ্ছে স্কোটামের দিকে চলে আসবে। এরপরে হচ্ছে বডি অর কর্পাস অর বডি অফ দ্য পেনিস। এই বডি অফ দ্য পেনিস যে থ্রি পেন্ডুলাস পার্ট অফ দ্য পেনিস, যেটা হচ্ছে সিম্পাইসিস পিবিএস এর নিচে পেন্ডুলাস আকারে, বলো স্যার ওই যে ইন্ট্রা বালবার ফোসা ওইটা একটু দেখাবেন কোথায়? ইন্ট্রাবালবার ফোসা। জি স্যার। ইন্ট্রাবালবার ফোসা দেখানোর জন্যই তো আবার অন্য লাইনে যাইতে হবে, এটা তো নাই। তাহলে ইউরেথেরা আমরা পড়েছিলাম না? ইউরেথেরা, জি স্যার। এখানে যদি ইউরেথেরা যে এই যে বাল্ব অফ পেনিস, এইটা হচ্ছে বাল্ব অফ এইখানে এই, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা প্রি প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথেরা, এটা হলো প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথেরা। আর এরপরে থাকতে হচ্ছে স্পঞ্জি পার্ট অফ ইউরেথেরা। ইউরেথেরার পার্ট পড়েছিলাম না আমরা, যে প্রি প্রোস্টেটিক পার্ট, প্রোস্টেটিক পার্ট, এরপরে ছিল এখানে মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্ট, তারপরে হচ্ছে স্পঞ্জি পার্ট। তো স্পঞ্জি পার্ট যেটা, এই যে স্পঞ্জি পার্ট যেটা হচ্ছে পেনিসের ভিতর যেটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্পঞ্জি পার্ট, মানে কর্পাস স্পঞ্জিওসামের ভিতর যেটা থাকে। এইখানে যদি এটা করি নেই, এই এরিয়ায় যেরকম একটা ডাইলেটেশন দেখা যাচ্ছে না এইখানে, ঠিক এই এরিয়ায় এইখানে যেখানে হলো বাল্ব অফ দ্য পেনিস, এই পেনিসের এইখানে হচ্ছে ইউরেথেরার একটা ডাইলেটেড পার্ট থাকে, যে ডাইলেটেড পার্ট থাকে হচ্ছে ইন্ট্রাবালবার ফোসা, যেটাকে বলা হয় ইন্ট্রাবালবার ফোসা। আর এই ইন্ট্রাবালবার ফোসার এ পাশ দিয়ে একটা আর ও পাশ দিয়ে একটা, দু পাশ দিয়ে দুটো এসে আমাদের কি জয়েন করে বলো? বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। না, কথা বোঝো না। এইখানে এই পেনিসের এইখানে এই যে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড যে একে দেখাইছে, দেখিস এই যে, দেখছো ওই যে দুটো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই যে এবার সেই যে একটা সিলেক্ট করেছি আমি, এই একটা সিলেক্ট করেছি, এই একটা সিলেক্ট, এই দুটো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ওই ভিতরে এইখানে যে একটা ডাইলেটেড পার্ট থাকে। ডাইলেটেড পার্ট এটা কেন জন্য তৈরি করিনি, এই ডাইলেটেড পার্টটাকে হচ্ছে ইন্ট্রাবালবার ফোসা। ইন্ট্রাবালবার ফোসা। যাই হোক, এরপরে আমি কি জন্য বলতেছিলাম তোমাদের, বলতেছিলাম হচ্ছে বডি অফ দ্য পেনিস। দ্য বডি অফ দ্য পেনিস, তাহলে বডি অফ দ্য পেনিস কিছুক্ষণের ভিতর তো শেষ হয়ে যাবে সময়, তোমরা আবার জয়েন করো। তাহলে যে বডি অফ দ্য
বডি অফ দ্য পেনিস, তাহলে এইখানে দেখলাম এই পর্যন্ত, যে পর্যন্ত এই যে ইসিও ক্যাভার্নোসাস মাসেল আর বালবো স্পঞ্জিওসাস মাসেল আছে, এই ইসিও ক্যাভার্নোসাস মাসেল এই পর্যন্ত আছে, এইখানে আছে বালবো স্পঞ্জিওসাস মাসেল, এই পর্যন্তটাকে আমরা বলতেছি রুট অফ দ্য পেনিস, যেটাকে আমরা ইন রিসেন্ট স্টেজে হয়তো পেনিস হিসাবে মনে করি না, কিন্তু এইটাই হচ্ছে রুট, যেটা হচ্ছে পেনিসের অ্যাটাচমেন্ট দিয়ে রাখতেছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। আর এর এর এইখানে ঝুলন্ত অবস্থায় থাকে হচ্ছে স্কোটাম। এই স্কোটামের সামনের দিকে যে প্রি পেন্ডুলাস পোর্শন অফ দা পেনিস, যেটা হচ্ছে ইনফেরিয়র টু দা সিম্পাইসিস পিউবিস এর ইনফেরিয়রলি থাকে, এই পার্টটাকেই বলা হচ্ছে হলো কি, body এই পার্টটাকে বলা হচ্ছে হলো বডি অফ দা পেনিস, বুঝছো? বডি অফ দা পেনিস আসলে তাহলে আমরা দেখলাম হচ্ছে যে কন্টিনিউশন অফ দা রুট অফ দা পেনিস। তা রুট অফ দা পেনিস কে আমরা যদি রিসেন্ট স্টেজে জীবন্ত মানুষে ফিল করতে যাই বা নিজে ফিল করতে যাই, তাহলে আমাদের স্কোটামের পিছনে হাত দিলে আমরা পাবো হচ্ছে রুট অফ দা পেনিস। আর এই বডি অফ দা পেনিস হচ্ছে সামনের দিকে থাকতেছে, এটা হচ্ছে ফ্লাসিস স্টেজে এই বডি অফ দা পেনিস ইজ ডিরেক্টেড কি ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, মানে ফ্লাসিস স্টেজে যদি থাকে তাহলে এরকম ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ডিরেকশনে থাকে। আর যদি এটা ইরেক্ট স্টেজে থাকে তাহলে এটা হচ্ছে কোন দিকে থাকবে, ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড, এই দিকে চলে যাবে ডিরেকশনটা, তখন এই ডিরেকশনটা তখন এই দিকে চলে যাবে, তখন হচ্ছে আপওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস। আর ফ্লাসিস স্টেজে থাকতেছে যে ডিরেক্ট, এই যে ইরেক্ট স্টেজেই হচ্ছে এর যে সারফেস গুলো ডিসক্রিপশন করা হয়, যে ইরেক্ট স্টেজে এই সারফেসটা যে বেন্টাল সারফেস, এই বেন্টাল সারফেস দেখো ফ্ল্যাসিড স্টেজে হচ্ছে কিছু ডিরেক্টেড কোন দিকে, এই এতে ডিরেক্টেড হচ্ছে ডাউনওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড হ্যাঁ মেইনলি ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, তাই না? আর ইরেক্ট স্টেজে এই যেটা বেন্টাল সারফেস, যে পাশে ইউরেথ্রা থাকে, সেই সারফেসটা হচ্ছে ডিরেক্টেড কোন দিকে থাকতেছে, ডিরেক্টেড ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ডস, তাই না? ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ডস। স্যার একটু অ্যাকসেপ্ট করতে করে বললো স্যার। হ্যাঁ অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ, তাহলে একে যদি আমরা ক্রস সেকশন করি, এখন তাহলে ক্রস সেকশন করলে পেনিসের ক্রস সেকশন মাঝে মাঝে আসে, এবং স্ট্রাকচারটা আসলে কি দিয়ে তৈরি সেটা এই ক্রস সেকশন করলে আমরা দেখতে পাই যে ক্রস সেকশনে আসলে কি আছে। সে ক্রস সেকশনে দেখো যে ক্রস সেকশন এরকম আছে, যে ক্রস সেকশন যদি করি তাহলে আমাদের পেনিসটার ক্রস সেকশনে কি পাওয়া যাবে, একেবারে সুপারফিশিয়াল টু ডিপ যদি বলতে তাহলে থাকো, তাহলে প্রথমে পাওয়া যাবে স্কিনের পাশে পাওয়া যাবে সুপারফিশিয়াল ফাসা, যেটা হচ্ছে ডিভয়েড অফ ফ্যাট, সেখানে কিন্তু ফ্যাট থাকে না, শুধুমাত্র লুজ অ্যারিওলার টিস্যু থাকে। আর এটা হচ্ছে লুজলি, এই স্কিনটা লুজলি ডিপ ফাসা, মানে ডিপ ফাসা আসলে পেনিসে কোনো ডিপ ফাসা থাকে না। ট্রুলি আমরা যে বললি যে ফাসা লাটা পড়ছো না ইসে ইনফেরিয়র এক্সট্রিমিটিতে, ওইটাকে ডিপ ফাসা বলে। ঠিক তেমন কোনো পেনিসে ওরকম ডিপ ফাসা থাকে না, অ্যাবডোমেনে ওরকম ডিপ ফাসা থাকে না। তবে পেনিসের আমাদের এই যে লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, আমরা তো দেখেছিলাম যে সুপারফিশিয়াল ফাসার দুটো লেয়ার আছে, একটা হচ্ছে কি লেয়ার আছে, হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার আর ডিপ মেমব্রেনাস লেয়ার, এরকম দুটো লেয়ার ছিল না? তাই ঠিক একই রকম ওই সুপারফিশিয়াল ফ্যাটি যে লেয়ার, তার কন্টিনিউশন হয়েছে, সেটাকে আমরা বলতেছি হলো সুপারফিশিয়াল ফাসা, বাট ইট ইজ ডিভয়েড অফ ফ্যাট, বুঝছো? আর ডিপ যে মেমব্রেনাস লেয়ার ছিল, সেই ডিপ মেমব্রেনাস লেয়ারের যে কন্টিনিউশন হয়েছে সেইটাকে এখানে ডিপ ফাসা বলা হচ্ছে অনেক বইতে, কিন্তু এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসারই একটা পার্ট, যেটাকে বাক্স ফাসা বলে। তাহলে প্রথমে থাকলো স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা। এই সুপারফিশিয়াল ফাসায় হচ্ছে এই যে দুটো আর্টারি আর একটা ভেইন পাওয়া যায়, একটা মিড লাইন বরাবর একটা ভেইন পাওয়া যায়, যেমন সুপারফিশিয়াল ডরসাল ভেইন অফ দ্য পেনিস, যেটা হচ্ছে পেনিসের রিসেন্ট স্টেটে আমরা যদি পেনিসের ডরসাল সারফেসের দিকে তাকাই, তাহলে কিন্তু ওইখানে আঁকা হয়ে একটা দেখতে পাই, ব্লাড ভেসেল দেখতে পারবো, ওইটাই হচ্ছে আমাদের কি সুপারফিশিয়াল ডরসাল ভেইন অফ পেনিস। আর ওর ওয়ান সাইডে ছোট করে দুটো সুপারফিশিয়াল ডরসাল আর্টারি অফ পেনিস থাকে, এটা হলো ওই সুপারফিশিয়াল ফাসার ভিতরে। আর সুপারফিশিয়াল ফাসার নিচেই থাকতে হচ্ছে বাক্স ফাসা বা ডিপ ফাসা। ওই ডিপ ফাসা ভিতরে
থাকতেছে হচ্ছে আমাদের কি এই ইরেকটাইল টিস্যু গুলো, দুটো ইরেকটাইল টিস্যু উপর দিকে থাকে যেটাকে কর্পাস স্পঞ্জিও কর্পাস ক্যাভার্নোসাম বলে, আর নিচের দিকে গ্রুপে থাকে হলো কর্পাস স্পঞ্জিওসাম, আর কর্পাস স্পঞ্জিওসামকে ট্রাভার্স করে আসে হচ্ছে ইউরেথ্রা, আর কর্পাস ক্যাভার্নোসামের সেন্টারে থাকে হচ্ছে ডিপ আর্টারি অফ দা পেনিস। আর এই যে আমরা দেখলাম যে ডিপ ফাসা বা বাক্স ফাসা, এই বাক্স ফাসা ওই উপরের যে ভেইন আর্টারি আর নিচের ভেইন আর্টারি গুলোকে সেপারেট করে থাকে। আর এই ডিপের নিচের ভেইন আর আর্টারি গুলোর নাম তো লেখা দেখতে পাচ্ছ যে ডিপ ডরসাল ভেইন অফ দা পেনিস, তারপর হচ্ছে ডরসাল আর্টারি অফ পেনিস বা ডিপ ডরসাল আর্টারি বা সিম্পলি ডরসাল আর্টারি অফ পেনিসও বলে এটাকে, ডিপ শব্দটা ব্যবহার করা হয় না, ডরসাল আর্টারি অফ পেনিস বলে। আর এর নিচে থাকতেছে, এর ওয়ান সাইডে থাকতেছে ডরসাল নার্ভ অফ দা পেনিস। এই ডরসাল নার্ভ অফ দা পেনিসটাই হচ্ছে পেনিসকে এই স্কিনকে সাপ্লাই দেয়। এই ইট ইজ ওয়ান অফ দা টার্মিনাল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভের একটা টার্মিনাল ব্রাঞ্চ, আর একটা টার্মিনাল ব্রাঞ্চ তো বলেছিলাম যে পেরিনিয়াল নার্ভ। হ্যাঁ, পেরিনিয়াল নার্ভ, যেটা আমাদের ওই মাসেল টাসেল গুলোকে সাপ্লাই দেয়। এখন আসো আমরা আবার ইসে চলে যাই। তাহলে এটা আমরা স্ট্রাকচার অফ দা পেনিস, পেনিসের স্ট্রাকচার সম্বন্ধে তো বুঝতে পারছো নাকি? স্ট্রাকচার অফ দা পেনিস এর ক্ষেত্রে আমরা একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে আমরা কি দেখলাম, কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস ক্যাভার্নোসাম, এই দুটো দেখলাম না? স্যার আমার এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন? তোমরা আসো? হ্যালো, স্যার আমরা জি স্যার আছে। তোমরা আসছো, কিন্তু আমার কেন যেন মাঝে মাঝে বের হয়ে যাচ্ছে। কেন যেন বের হয়ে যায়, আবার ঢুকতেছে, এরকম হচ্ছে। আবার নেটওয়ার্কের সমস্যা বোধহয় স্যার একদম। নেটওয়ার্কে তো সমস্যা হওয়ার কথা ছিল না, ওয়াইফাই দিয়ে তো কাজ করতেছি। কি হচ্ছে রে? শেয়ার হয়ে আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, শেয়ার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। স্যার শেয়ার হচ্ছে স্যার আবার। স্যার জি আসছে স্যার স্যার। আসছে। আসছে স্যার। তো যাই হোক, তাহলে আমরা দেখতেছিলাম হচ্ছে যে পেনিসের স্ট্রাকচার, পেনিসের স্ট্রাকচারের ভিতর তো তোমরা দেখলে যে স্ট্রাকচার আছে হচ্ছে পেনিসের স্ট্রাকচার, দুপাশে দুটো উপর দিকে থাকতেছে এই ক্যাভার্নোসাম, কর্পাস স্পঞ্জিওসাম আর কর্পাস ক্যাভার্নোসাম। এই কর্পাস ক্যাভার্নোসাম আর এই কর্পাস ক্যাভার্নোসাম এই দুটো কে আবার একটা ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে করা থাকে, কাভার করা থাকে। যে ডেন্স ফাইব্রাস টিস্যুটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়া। তাই এখন যদি একেবারে বাইরে থেকে আমরা ভিতর দিকে বলতে তাহলে থাকি যে পেনিসের কি থাকবে, তাহলে পেনিসের প্রথম থাকবে হচ্ছে এইটা স্কিন, তাই না? পেনিসে আমরা প্রথম পাবো হলো স্কিন, স্কিনের পরে পাবো হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, তারপরে পাবো হচ্ছে কি বলে বাক্স ফাসা, বাক্স ফাসার পরেই আমরা পাবো হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া একটা হচ্ছে ডেন্স ফাইব্রাস টিস্যু। এই ডেন্স ফাইব্রাস টিস্যুর আবার দুটো লেয়ার থাকে, একটা সুপারফিশিয়াল লেয়ার, একটা ডিপ লেয়ার। এই সুপারফিশিয়াল লংগিচুডিনাল যে লেয়ার, এই সুপারফিশিয়াল লংগিচুডিনাল লেয়ার হচ্ছে এই কর্পাস ক্যাভার্নোসাম এর দুটোকে একসঙ্গে কাভার করে থাকে। আর এর ভিতরে ডিপ
হচ্ছে সার্কুলার লেয়ার। এই ডিপ সার্কুলার লেয়ার শুধুমাত্র কর্পাস ক্যাভার্নোসাম সেপারেটলি কভার করে, মানে দুটোকে আলাদা আলাদা ভাবে কভার করে ডিপ লেয়ারটা, আর দুটোকে একসাথে কভার করে হচ্ছে সুপারফিশিয়াল যে লংগিটিউডিনাল ফাইবারের লেয়ার গুলো। আর এই ডিপ লেয়ারের যে মাঝখানের যে অংশ থাকে সেটা হচ্ছে সেপ্টাম অফ দা পেনিস তৈরি করে। মানে আমরা যখন ক্রস সেকশন তোমাদের দেখাবো ট্রুলি মাইক্রোস্কোপে, তখন দুটো কর্পাস ক্যাভার্নোসামের মাঝখান দিয়ে সেপ্টাম অফ দা পেনিস পাওয়া যাবে। সেপ্টাম অফ পেনিস নিচের দিকে কমপ্লিটলি থাকে, আর যত হচ্ছে ডিস্টাল পার্টে আসছে তখন ইনকমপ্লিট সেপ্টাম পাওয়া যায়। যে ইনকমপ্লিট সেপ্টাম হচ্ছে কম, মানে টিথ অফ দা কম, মানে চিরুনির দাঁতের মতন দেখা যায়। এই সেপ্টাম, এই টিউনিকা অ্যালবুজিনিয়া শুধুমাত্র কর্পাস ক্যাভার্নোসামকে না, কর্পাস স্পঞ্জিওসামকেও কিন্তু কভার করে থাকে। আর কর্পাস স্পঞ্জিওসামটা তো তোমরা বুঝতে পারছো যে কর্পাস স্পঞ্জিওসাম কার কন্টিনিউশন? হ্যালো, বাল্ব অফ দা স্পঞ্জিওসাম, তাই না? বাল্ব অফ দা পেনিসের। আর এই টার্মিনেশন কি কর্পাস স্পঞ্জিওসামের? কর্পাস স্পঞ্জিওসামের টার্মিনেশনটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, মানে গ্ল্যান্স পেনিস। এই গ্ল্যান্স পেনিস যেটা, এই গ্ল্যান্স পেনিসটা যেটা, এইটা হচ্ছে ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য ওয়ানলি কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস ক্যাভার্নোসাম এইখানে এসে এই কনিক্যাল পার্টে পরিণত হয় যখন এই যে বিহাইন্ড দা বেস অফ দা কর্পাস, বেস অফ দা গ্ল্যান্স পেনিস, এর পিছনে এসে এই কর্পাস স্পঞ্জিওসামটা কিন্তু শেষ হয়ে যায়, কনিক্যাল স্ট্রাকচার হিসাবে শেষ হয়ে যায়। যদি এটা আমরা হাইড করে দিই, এখান থেকে দেখো, এই হাইড করে দিলাম, হাইড করে দিলে এর ভিতরে যে গ্যাপ, এই যে কর্পাস, এই যে গ্ল্যান্স পেনিস, এই গ্ল্যান্স পেনিস তাহলে হলো ইট ইজ দ্য ওনলি কন্টিনিউশন অফ ওনলি কর্পাস স্পঞ্জিওসাম। আর এই কর্পাস স্পঞ্জিওসামের ভিতরে যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে এসে কর্পাস ক্যাভার্নোসাম, কর্পোরা ক্যাভার্নোসা যে দুটো, সে দুটো এসে শেষ হয়ে যায়। এই কর্পাস স্পঞ্জিওসামও কিন্তু কাভার্ড বাই। এবার আসো কাভারিং অফ দা পেনিস, পেনিসের কাভারিং। পেনিসের কি কি কাভারিং আছে? হ্যালো, পেনিসের কাভারিং। পেনিসের কাভারিং মানে প্রথমে আমাদের কাভারিং বলতে হবে হচ্ছে যে স্কিন, তাহলে স্কিন আর সুপারফিশিয়াল ফাসা। তাহলে পেনিসের কাভারিং আমরা বলবো হচ্ছে স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা। এই সুপারফিশিয়াল ফাসার আবার দুটো পার্ট তো বলেছি, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা বলতেছে, আর একটা হচ্ছে ডিপ বাক্স ফাসা, বা অনেক সময় ডিপ ফাসা অফ দ্য পেনিস বলা হচ্ছে। তাহলে স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড বাক্স ফাসা, এই তিনটে হচ্ছে আমাদের পেনিসের কাভারিং। এরপর স্কিন সম্বন্ধে দুই কথা জানতে হবে, যে স্কিনটা কেমন। স্কিনটা হচ্ছে থিন, ডেলিকেট এবং হেয়ারলেস। এবং স্কিনটা হবে হলো থিন, ডেলিকেট এবং হেয়ারলেস, অনেক সময় হচ্ছে একটু ডার্ক হয়ে থাকে। তাহলে থিন, ডেলিকেট, হেয়ারলেস আর একটু ডার্ক, মানে নর্মাল, মানে ইসের কালারের চাইতে এটা একটু ব্ল্যাকিশ হয়ে থাকে, এই জন্য ডার্ক এবং হেয়ারলেস বলা হয়। এটা পুরো পেনিসকে হচ্ছে কাভার করে থাকে, পেনিসকে কাভার করে থাকে। ইভেন এটা কিন্তু আমাদের এই যে গ্ল্যান্স পেনিস, এই গ্ল্যান্স পেনিসের উপরে যদিও বা ট্রু পেনিসের মতো না দেখা গেলেও এইখানেও কিন্তু থিন লেয়ার অফ স্কিন থাকে, মানে এখানেও থাকবে কিন্তু স্কিন। পেনিসের স্কিন সম্বন্ধে জানলাম যে স্কিনটা কেমন হবে। পেনিসের স্কিন যখন এই যে নেক অফ দা পেনিস, এই নেক অফ দা পেনিসে এসে হচ্ছে যে ডিপ ফাসার সঙ্গে ফার্মলি অ্যাটাচ থাকে। এই ফার্মলি অ্যাটাচমেন্ট দেওয়ার পরে এই স্কিনটা ফোল্ড ওয়ান ইটসেলফ, এর নিজের উপরে এই পর্যন্ত এসে এইখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিল, অ্যাটাচমেন্ট দিয়ে এ ফোল্ড ওয়ান ইটসেলফ, নিজের উপরে একটা ফোল্ডিং তৈরি করে একটা ফোর স্কিন তৈরি করে।
এই সামনের দিকে গ্ল্যান্স পেনিসকে ইনভেরিয়েবল পার্ট অফ দ্য গ্ল্যান্স পেনিসকে কভার করে থাকে। মানে এই পেনিসকে যদি ইরেক্ট অবস্থায় থাকে বা পেনিসকে যদি রিট্রাক্ট করা হয়, যদি স্কিনকে রিট্রাক্ট করা হয়, তাহলে পিছন দিকে পেনিসের স্কিনটা পিছন দিকে চলে যায়। পিছন দিকে চলে যেয়ে দেখা যায় যে আলটিমেটলি ফার্মলি অ্যাটাচ থাকে হচ্ছে নেক অফ দ্য পেনিসে। আর এইখান থেকে থিন লেয়ার অফ স্কিন এই গ্ল্যান্স পেনিসকে হচ্ছে কভার করে থাকে। আর এইখানে যদি আমরা এই রিট্রাকশন ছেড়ে দিই তাহলে দেখি যে স্কিনটা, এই পেনিসের এই স্কিনটা নেকের এইখান থেকে নিজের উপরে একটা ডাবল ফোল্ডিং তৈরি করে গ্ল্যান্স পেনিসকে ভেরিয়েবল লেন্থ পর্যন্ত কভার করে থাকে, যেটাকে বলা হয় প্রিপিউস বা ফোর স্কিন। হ্যালো, তোমরা কি শুনছো? হ্যাঁ, মাঝে মাঝে কথা বলো, না হলে তো বুঝতে পারিনি যে তোমরা আমার সঙ্গে আসো। তাহলে প্রিপিউস বা ফোর স্কিন, যে প্রিপিউস বা ফোর স্কিন, এই প্রিপিউস বা ফোর স্কিন যখন পেনিস ইরেকশন হয় তখন এটা হচ্ছে পিছন নেকের পিছনে চলে যায়, অথবা এটাকে যদি সার্কামসিশন করা হয় তখন সার্কামসিশন করে এই প্রিপিউস বা ফোর স্কিনটাকে কেটে ফেলা হয়। তাহলে এই প্রিপিউস অফ ফোর স্কিন এই নিচের দিকে এসে যখন রিট্রাক্ট করা হবে, একেবারে নিচের দিকে যে এসে একবারে ইনফেরিয়র সারফেস বা এই ভেন্ট্রাল সারফেসে গ্ল্যান্স পেনিসের, যেখানে গ্ল্যান্স পেনিসের করোনা গ্ল্যান্ডিস তো অবলিকলি থাকে, একেবারে এরকম রাউন্ডলি দেখাচ্ছে এরকম থাকে না, আরো নিচের দিকে এইদিকে এসে এরকম অবলিক থাকে, ওদিক থেকে অবলিক থাকে। এইখানে এসে গ্ল্যান্স পেনিসের সঙ্গে এই স্কিনটা একটা ফোল্ডিং তৈরি হয়, যে ফোল্ডিংটা বলা হয় যে ফ্রেনুলাম অফ দা প্রিপিউস। ফ্রেনুলাম, এই ফ্রেনুলাম অফ দা প্রিপিউস, এইখানে এই ফ্রেনুলামের ভিতরে কিন্তু একটা আটারি থাকে এবং সার্কামসিশন দেওয়ার সময় এই আটারি দিয়ে অনেক ব্লিডিং হয়, আটারিকে লাইগেট করে দিতে হয় এই সময়। আর এই ফ্রেনুলাম অফ দা স্কিনটা হলো হাইলি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, এটা সেক্সুয়াল গ্রাটিফিকেশনের জন্য এটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আসো এবার কাভারিং এর ভিতর আমরা দেখলাম স্কিনের এই একটা কাভারিং হয়ে যাচ্ছে হচ্ছে প্রিপিউস, যেটা স্কিনিং একটা পার্টকে আমরা যেটা ফোল্ডিং হয়ে গ্ল্যান্স পেনিসকে ইনভেরিয়েবল পার্ট অফ দ্য গ্ল্যান্স পেনিসকে কভার করে থাকতেছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিপিউস বা ফোর স্কিন। তারপরে ফ্রেনুলাম সম্বন্ধে, ফ্রেনুলাম নিচের দিকে হচ্ছে এই এখানে একটা ফোল্ড অফ স্কিন থাকে যেটাকে বলা হয় ফ্রেনুলাম। আর এই ফ্রেনুলাম তাহলে এই যে গ্ল্যান্স পেনিসের থিন কাভারিং অফ স্কিন আর এই যে প্রিপিউস এর মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকে রিট্রাকশন না করলে যদি একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে প্রিপিউসিয়াল স্যাক। এই প্রিপিউসিয়াল স্যাকে এই স্যাকে কিন্তু অনেক সময় কি হয় যে ওই স্মেগমা জমা হয়। স্মেগমা মানে একটা হোয়াইটিশ, দেখবা যে একটা হোয়াইটিশ এই গ্ল্যান্স পেনিসের এই নেকের এইখান দিয়ে পাওয়া যায়। এই প্রিপিউস নেক মানে এই যে গ্ল্যান্স পেনিস স্পেশালি করোনা গ্ল্যান্ডিস এবং নেকের এইখান দিয়ে কিছু মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এই মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো কিছু সিক্রেশন করে, সেবাম সিক্রেশন করে, যে সেবাম সিক্রেশনটা হচ্ছে একটু হোয়াইটিশ সেবাম দেখা যায়। এই হোয়াইটিশ সেবামটাকে বলা হচ্ছে স্মেগমা। মানে প্রিপিউসিয়াল যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে স্মেগমা। স্মেগমা হচ্ছে ইন কেস অফ রেপের ক্ষেত্রে স্মেগমার একটা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স আছে। মানে স্মেগমা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে এবং এর ভিতরে অনেক সময় যদি ধরো রেপ হয়েছে কিন্তু হয়নি, মানে কি বলে ইজাকুলেশন হয়নি, এই সব ক্ষেত্রে তো ডায়াগনোসিস করার জন্য এই স্মেগমা একটা ইম্পর্টেন্স এভিডেন্স হিসাবে কাজ করতে পারে। যদি হয়ে থাকে মানে ইজাকুলেশন হয়ে থাকে, ইজাকুলেশন হলে সেই ইজাকুলেশনটা তো তোমার ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যাবে, ওই সিমেন নিয়েই আমরা যদি করি মানে ডিএনএ প্রোফাইলিং করি তাহলে বুঝতে পারবো যে এটা কার। মিলাই ডিএনএ প্রোফাইলিং করি আর যদি 10 জনের সঙ্গে মিলাই তাহলে ভিকটিম যদি মানে কি ক্রিমিনাল 10 জন হিসাবে থাকে, তাদের যদি মিলাই তার সাথে মিলে যাবে, আমরা ধরে নিতে পারবো সে হচ্ছে কি ক্রিমিনাল, তাই না? তাহলে আর যদি না হয় মানে ইজাকুলেশন না হয়, সেই সব ক্ষেত্রে ওই স্মেগমা হচ্ছে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে পাওয়া যাইতে পারে, বা ওইখান থেকে যদি নেওয়া যায় সোয়াব নেওয়া যায় তাহলে
তোমার সেইটা দিয়েও আমরা ডিএনএ প্রোফাইলিং করতে পারি। এবার আসো স্কিন গেল, স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা, স্কিনের পরে থাকবে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। এখন সুপারফিশিয়াল ফাসার এর ইম্পর্টেন্স তো আমি বললাম যে সুপারফিশিয়াল ফাসা হচ্ছে কন্টিনিউয়েশন অফ দা ফ্যাটি লেয়ার, যেটা বাট ডিভয়েড অফ ফ্যাট। এখানে কিন্তু ফ্যাট থাকবে না। আর যে ডিপ মেমব্রেনাস লেয়ার, এই ডিপ মেমব্রেনাস লেয়ারটাই হচ্ছে ডিপ ফাসা অফ দা পেনিস বা বাক্স ফাসা তৈরি করে। আর এই বাক্স ফাসা যেটা, এই বাক্স ফাসার উপরে নিচে হচ্ছে যে সুপারফিশিয়াল ডরসাল ভেইন এন্ড ডিপ ডরসাল ভেইন এইগুলো থেকে থাকে। এবার আসো যে পেনিসের সাপোর্ট, পেনিসের সাপোর্ট দেয় কে? পেনিসের সাপোর্ট পেনিক মাসেল, পেরিপেনিক মাসেল মানে সুপারফিশিয়াল যে ফাসা, এই সুপারফিশিয়াল ফাসার ভিতরে কিছু স্মুথ মাসেল ফাইবার থাকতে পারে, বুঝছো? ডিভয়েড অফ ফ্যাট, কিন্তু এখানে হচ্ছে কিছু স্মুথ মাসেল ফাইবার থাকতে পারে, যে স্মুথ মাসেল ফাইবার গুলোকে পেরিপেনিক মাসেল বলা হয়। এবার আসো সাপোর্ট অফ দ্য পেনিস। সাপোর্ট অফ দ্য পেনিস, তাহলে পেনিসের আমরা দেখলাম যে পেনিসটার রুটটা তো নিচের দিকে, এটা ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস ডিরেকশনে এসে তারপরে বডি তৈরি করে। এই জন্য পেন্ডুলাস যে বডি, এই বডির ওয়েট হচ্ছে আছে যেহেতু, সেটা উপর দিকে থাকে আমাদের থেকে, রুট থেকে। এই জন্য এই পেনিসের আবার বডির পেন্ডুলাস পার্ট বা বডি অফ দা পেনিসের জন্য লিগামেন্টার সাপোর্ট প্রয়োজন হয়। এই লিগামেন্টার যে সাপোর্ট, এই লিগামেন্টাস যে সাপোর্ট, এই সাপোর্ট হচ্ছে দুটো লিগামেন্টে দিয়ে থাকে। একটা হচ্ছে ফান্ডিফর্ম লিগামেন্ট, আর হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। তো সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে মেইন সাপোর্ট, যে সাপোর্টটা হচ্ছে এই যে আমাদের কি সিম্পাইসিস পিউবিস, এই সিম্পাইসিস যে পিউবিস, এই সিম্পাইসিস পিউবিসের সামনে থেকে কিছু ডেন্স ফাইব্রাস টিস্যু, ট্রায়াঙ্গুলার ডেন্স ফাইব্রাস টিস্যু হচ্ছে এসে অ্যাটাচমেন্ট দেয় আমাদের বাক্স ফাসার সঙ্গে। এইখান থেকে এর সুপারফিশিয়াল ডিপ ফাসা যেটা আছে, এই কি সিম্পাইসিস পিউবিসের সামনে, এই কানেকটিভ টিস্যু থেকে এখানে বাক্স ফাসা পর্যন্ত একটা কানেকটিভ টিস্যু ফাইবার থাকে, যেটাকে বলা হয় হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ দা পেনিস। আর এর সামনের দিকে, এরও আরো ডিস্টাল পার্টের দিকে আমাদের এখানে লিনিয়া অ্যালবা, এই লিনিয়া অ্যালবার লোয়ার পার্ট থেকে কিছু কানেকটিভ টিস্যু এক্সটেন্ড হয়ে আমাদের পেনিসটাকে, এই পেনিসের ডরসাল সারফেসে এসে স্প্লিট হয়ে পেনিসটাকে হচ্ছে এনক্লোজ করে নেয়। এনক্লোজ করে নিয়ে এর যে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসার সঙ্গে ফিউজড হয়ে যায়। এইটাকে বলা হয় হচ্ছে ফান্ডিফর্ম লিগামেন্ট। তাহলে ফান্ডিফর্ম লিগামেন্ট এবং সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে পেনিসকে সাপোর্ট দিয়ে থাকে। পেনিসের আটারি সাপ্লাই, তাহলে পেনিসের আটারি সাপ্লাই, পেনিসের যে আটারি সাপ্লাই, এই পেনিসের আটারি সাপ্লাই হচ্ছে তাহলে আমরা দেখলাম কি কি, যে ডিপ আটারি অফ দ্য পেনিস, তারপরে ডরসাল আটারি অফ পেনিস, তারপরে আর্টারি অফ দা বাল্ব অফ দা পেনিস। তাহলে এইগুলো হলো একে সাপ্লাই দেয়। একটা হচ্ছে ডিপ আর্টারি অফ দা পেনিস। ডিপ আর্টারি অফ দা পেনিস মানে হচ্ছে এই কর্পাস ক্যাভার্নোসাম, এই কর্পাস ক্যাভার্নোসামের একেবারে ভিতরে, এই কর্পাস ক্যাভার্নোসামের ভিতরে এই যে দেখা যাচ্ছে কর্পাস, না তো দেখা যাচ্ছে না, যে কর্পাস ক্যাভার্নোসামের ভিতরে থাকে হচ্ছে ওই ক্রস সেকশনে যেটা দেখালাম, যেটাকে বলা হচ্ছে ডিপ আর্টারি অফ পেনিস। আর হ্যাঁ, ডিপ আর্টারি অফ পেনিস, এটাকে বলা হচ্ছে ডিপ আর্টারি অফ পেনিস। আর এইখানে যেটা থাকতেছে এর উপরে, এই উপরের পার্টের দিকে আমরা ওই যে সুপারফিশিয়াল এবং ডিপ ডরসাল ভেইন দেখলাম। এই ডিপ ডরসাল ভেইনের ওয়ান সাইডে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ, দুই পাশে যেটা থাকে সেটা হলো ডরসাল আর্টারি অফ পেনিস, ডিপ ডরসাল আর্টারি অফ পেনিস, বুঝছো? এই ডিপ ডরসাল আর্টারি অফ পেনিস। আর একটা আছে সুপারফিশিয়াল ডরসাল আর্টারি অফ পেনিস, আর একটা হচ্ছে আর্টারি অফ দা বাল্ব অফ দা পেনিস, বুঝছো? আর্টারি অফ বাল্ব অফ দা পেনিস।
তাহলে আমরা প্রথমেই আলোচনা করি যে ডরসাল আর্টারি অফ ডিপ আর্টারি অফ পেনিস। ডিপ আর্টারি অফ পেনিস, এই ডিপ আর্টারি অফ পেনিসটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ দা পুডেন্ডাল আর্টারি। তা পুডেন্ডাল আর্টারি কন্টিনিউ হয়ে এর ভিতরে চলে আসে হচ্ছে আমাদের কি ডিপ আর্টারি অফ পেনিস হিসাবে কর্পাস কি বলে ক্যাভার্নোসামের ভিতর দিয়ে। এই কর্পাস ক্যাভার্নোসামের ভিতর দিয়ে এরা হচ্ছে সরাসরি অনেক ব্রাঞ্চ দেয়, যে ব্রাঞ্চ গুলোকে হেলিসিন আর্টারি বলে। এই হেলিসিন আর্টারি সরাসরি হচ্ছে কর্পাস ক্যাভার্নোসামের ভিতর যে ছোট ছোট ক্যাভার্ন থাকে, ছোট ছোট হচ্ছে ক্যাভিটি থাকে, ওই ক্যাভিটি আবার লাইন বাই হচ্ছে এন্ডোথেলিয়াম। ওই ক্যাভিটি হচ্ছে ভিতরে হচ্ছে হেলিসিন আর্টারি ব্লাড হচ্ছে করে ইজেক্ট করে, জেটের মতন ব্লাড ওর ভিতর ঢুকে যায়, ঢুকে গেলেই হচ্ছে পেনিস ইরেকটাইল কন্ডিশনে চলে আসে। তাহলে আর্টারি অফ পেনিসটা কি এবং তার ব্রাঞ্চ গুলো হচ্ছে হেলিসিন আর্টারি। হেলিসিন আর্টারি হচ্ছে সরাসরি ক্যাভার্নাস কর্পোরা ক্যাভার্নোসার ক্যাভার্নসের ভিতরে প্রকোষ্ঠগুলোর ভিতরে হচ্ছে ব্লাড সাপ্লাই দেয়। এরপরে ডরসাল আর্টারি অফ পেনিস। এই ডরসাল আর্টারি অফ পেনিস ইট ইজ অলসো দ্য ব্রাঞ্চ অফ দ্য পুডেন্ডাল আর্টারি, যেটা হচ্ছে এই দুটোর মাঝখান দিয়ে এসে আমাদের গ্ল্যান্স পেনিসের দিকে যায়। এই গ্ল্যান্স পেনিসকে সাপ্লাই দেয় এবং ডিস্টাল পার্ট অফ দ্য কর্পোরা স্পঞ্জিওসাম গ্ল্যান্স পেনিসের ভিতর ঢুকে পড়ে, গ্ল্যান্স পেনিসকে সাপ্লাই দেয় এবং কর্পোরা স্পঞ্জিওসামের ডিস্টাল পার্টকে সাপ্লাই দেয় এই ডিপ ডরসাল আর্টারি অফ পেনিস। আর একটা থাকতেছে যে আর্টারি অফ দ্য বাল্ব অফ দ্য পেনিস, যেটাকে হচ্ছে প্রক্সিমাল এই পার্ট বাল্ব অফ দ্য পেনিস এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য কর্পাস স্পঞ্জিওসাম, একে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের artery of the bulb of the penis. It is also branch of the pudendal artery. আর একটা আছে superficial dorsal artery of penis, যেটা হচ্ছে আমাদের ইনফ্যাক্ট যে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে স্কিন সুপারফিশিয়াল ফাসা এইসবকে সাপ্লাই দেয়। বুঝছো কোনটা কার ব্রাঞ্চ এটা আমাদের জানতে হবে, জানে তারপরে হচ্ছে বাদবাকি ও বলে যেতে হবে। ভেনাস স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন ছিল স্পিগমা অফ দা স্যার স্পিগমা জমা হয় স্যার, এটা কি হার্মফুল? এটা সবার ক্ষেত্রে কি হয়? স্পিগমা জমা হয় এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করতে থাকে। এটাও যেটা পিউবার্টাল স্টেজে অথবা যাদের স্কিন ফর স্কিনটা রিট্রাক্ট করা যায় না, ওইসব কন্ডিশনে দেখা যায় যে গ্ল্যান্স পেনিসের চারপাশে ওই নেক অফ দা পেনিসের ওইখানে স্মেগমা সাদা স্মেগমা জমা হয়ে থাকতে পারে। স্মেগমা জমা হয়ে থাকাটা মানে সিক্রেশন হওয়াটা হার্মফুল না, বুঝছো, কিন্তু জমা হয়ে থাকাটা কিছুটা হার্মফুল হইতে পারে, কারণ ওরা আবার ওই লোকাল ইনফ্লামেশন তৈরি করে ওখানে তৈরি করতে পারে, আলসারেশনও তৈরি করতে পারে। এই জন্য স্মেগমা জমা হলে সেটাকে নিয়মিত পরিষ্কার করে ফেলতে হবে। কথা বুঝছো? জি স্যার। তাহলে ভেনাস ড্রেনেজ, এই যে ব্লাড ভেসেল দেখলাম আমরা যে ডিপ আর্টারি অফ দা পেনিস, এর কিন্তু কোনো করসপন্ডিং ভেইন থাকে না। সব ভেনাস ড্রেনেজ হচ্ছে কি হয়, ভ্যান ব্লাড ব্যাক করে হলো ওই ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ডরসাল ভেইন অফ দা পেনিস, এই যেটা স্যার একটা ইসের কোশ্চেন উপরে এবং ছিল নিচে থাকে। বলো। স্যার রেপ কেসে ইজাকুলেশন না হলে মানে ইজাকুলেশন হলে সিমেন পাওয়া যায়, ইজাকুলেশন না হলে কি স্মিগমা পাওয়া যাবে? না, স্মেগমা যদি ইজাকুলেশন না হয়ে থাকে তখন তো আমরা ওই এভিডেন্স পালাম না, কোনো স্যাম্পল পাচ্ছি না যে করার জন্য, কি জন্য বলে ওকে ডিএনএ প্রোফাইলিং করার জন্য আমরা পাচ্ছি না। কিন্তু তখন আমরা স্মেগমা যদি থেকে থাকে আর স্মেগমা যদি হয়, তখন সোয়াব, আমরা তো সোয়াব নেবই, যে রেপ হবে ভিকটিম যে তার ভেজাইনা থেকে তো আমরা সোয়াব নেব, কিন্তু ওই সোয়াবটা দেখা গেল স্মেগমা থাকলেও তখন আমাদের কাজে লাগতে পারে, বুঝছো। যদি থাকে সিমেন্ট থাকে তাহলে সহজ, তার ভিতর স্পার্ম থাকবে, আমরা সহজেই কিন্তু সেটা কি ডিএনএ প্রোফাইলিং কিছুক্ষণের ভিতর কেটে যাবে, তোমরা আবার জয়েন করো, বুঝছো, ডিএনএ প্রোফাইলিং করে আইডেন্টিফিকেশন করা সম্ভব হবে। কিন্তু যদি ইসের অ্যাবসেন্সের ক্ষেত্রে আমরা ভাগ্য ভালো হইলে তখন আমরা করতে পারি, স্মেগমা পাইতে পারি, স্মেগমা
না। তাহলে এখানে সুপারফিশিয়াল এবং ডিপ দুটো ভেইন থাকবে। সুপারফিশিয়াল ভেইন হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল ভেইনে ওপেন করবে, আর ডিপ ভেইন যেটা হচ্ছে বাকফাসার নিচেই থাকবে, সেইটাই হলো ওই ইরেকটাইল যে টিস্যু, ইরেকটাইল টিস্যুর ভ্যানাস ডেনেস করবে, তিনটে ইরেকটাইল টিস্যুরই, আর সেটা হচ্ছে প্রোস্টেটিক ভ্যানাস প্লেক্সাস থাকবে। এই প্রোস্টেটিক ভ্যানাস প্লেক্সাসের ভেতরে যে জয়েন করবে, আর এটা হচ্ছে ডিপ আর্টারি অফ দ্য পেনিস। দুইটা আছে তাই না, দুই পাশ দিয়ে রাইট এন্ড লেফট ডিপ আর্টারি অফ দ্য পেনিস, দুই পাশ দিয়ে দুটো কিসের ভিতর ঢুকে পড়ছে, আমাদের এই কর্পাস ক্যাভার্নোসাম। এই পাশের কর্পাস ক্যাভার্নোসামের ভিতরে একটা, এই পাশের কর্পাস ক্যাভার্নোসামের ভিতরে। এই কর্পাস ক্যাভার্নোসামের সেন্টার দিয়ে ওই যে ক্রস সেকশন দেখালাম, এই সেন্টার দিয়ে রান করে, আর এই সেন্টার দিয়ে যখন রান করে তখন এরা মাল্টিপল ব্রাঞ্চ দেয়। যে ব্রাঞ্চ গুলো যখন ইরেক্ট স্টেজে থাকে তখন এটা মোটামুটি হচ্ছে স্টেটে থাকে, তখন এরা সব ক্যাভার্ন গুলোকে ওই ব্লাড নিয়ে যে ওই কর্পাস ক্যাভার্নোসাম, ইরেকটাইল টিস্যু মানে হচ্ছে ওর ভিতরে অনেক অনেক কি স্পেস থাকে, মানে কম্পার্টমেন্ট থাকে। ওই কম্পার্টমেন্ট গুলোও কিন্তু হচ্ছে আমরা ভেসেলের পার্ট হিসাবে গ্রহণ করতে পারি, কারণ ওই কম্পার্টমেন্ট গুলো হচ্ছে ফাইনালি লাইন করা, ভিতর দিকে লাইন করা থাকে হচ্ছে এন্ডোথেলিয়াম দিয়ে। আর এই কম্পার্টমেন্টের ভিতরেই হচ্ছে ছোট ছোট যে ক্যাভার্ন প্রকোষ্ঠ, ওর ভিতরেই হচ্ছে ব্লাড নিয়ে যায় হচ্ছে একটা আর্টারি, যে আর্টারি ইরেক্ট অবস্থায় স্টেট থাকে, কিন্তু যখন ফ্লাসিড থাকে তখন সেটা হচ্ছে স্পাইরাল হয়ে যায়। এই আর্টারি গুলোকেই বলা হয় হেলিসিন আর্টারি। কথা বুঝছো? জি স্যার। হেলিসিন আর্টারি। এখন তোমাকে বলবে কি ডিপ আর্টারি অফ দ্য পেনিস, তারপরে বলবা হেলিসিন আর্টারি, তারপরে ব্লাড কোথায় যায়? ক্যাভার্নস অফ দ্য ইস্যু, ল্যাকুনাও বলতে পারে, ল্যাকুনা অফ দ্য ইস্যু কর্পাস ক্যাভার্নোসাম। তারপরে ব্লাড আবার ড্রেন হয়ে চলে আসে ভেইনের মাধ্যমে। ভেইনের নাম যদিও কোনো জায়গায় দেখিনি আমি, ওই ভেইনের মাধ্যমে ড্রেন হয়ে এসে তারপরে যে ডিপ ডর্সাল ভেইন অফ দ্য পেনিস এসে ড্রেন হয়। লিম্ফেটিক ড্রেনেজ এটাতে লোকাল অর্গান। স্যার ওই যে পিউবিক সিম্পাইসিস এর আর্কুয়েট লিগামেন্টের সাথে একটা লিগামেন্টের নাম বলছেন, কি যেন এটার নাম? এটা বললাম যে এই যে আর্কুয়েট, এর নিচে এরকম আর্সের মতন থাকে, জাস্ট আর্কুয়েট লিগামেন্ট, আর তারপরে একটু গ্যাপ থাকে, গ্যাপ থেকে আরেকটা লিগামেন্ট হয়, যেট ইজ দ্য থিকেনিং অফ দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ওই পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেনের অ্যান্টেরিয়র পার্টটা, তাহলে কি মাঝখানে একটা গ্যাপ হলো, সেইটাকে বলে ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট। বুঝছো? ওটা যেহেতু পেরিনিয়াল মেমব্রেনের অ্যান্টেরিয়র যে পার্টটা থাকে, তার অ্যান্টেরিয়র কিছু ফাইবার থিকেন্ড হয়ে থাকে, যেটাকে বলা হয় ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট। কথা বুঝছো? এবার হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজের ভিতর কি আছে, যে পেনিসের লিম্ফেটিক ড্রেনেজ, এটাতে লোকাল অর্গান। এইটা লিম্ফেটিক ড্রেনেজ কোথায় হবে? এই পাশে চলে যাবে ইঙ্গুইনাল লিম্ফ নোড, তাই না? তাহলে ইঙ্গুইনাল লিম্ফ নোডে চলে যাবে। তা পেনিসের পুরোটাই হচ্ছে কি হয়, পুরোটাই হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে, বোথ সাইডের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে ড্রেন হয়, এক্সেপ্ট দা গ্ল্যান্স পেনিসটা হচ্ছে ড্রেন হয় ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে। তাহলে পুরো পেনিসটা এক্সেপ্ট দা গ্ল্যান্ড পেনিস হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড অফ বোথ সাইড, আর ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড অফ বোথ সাইড সেটা হচ্ছে যায় কোথায়? গ্ল্যান্ডস অফ কোলোকুয়েট বা রোজেনমুলার। পড়িছো নাকি এটা? এটা কি নতুন টার্ম লাগছে? লিম্ফ নোড অফ তোমাদের হয়েছে না, তোমাদের এই যে থাই হয়ে গেছে না, থাই ওইখানে পড়ছো না? ফিমোরাল ট্রায়াঙ্গেল স্যার, কন্টেন্ট ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়ছো না? জি স্যার। ফিমোরাল ট্রায়াঙ্গেলে কি ফিমোরাল ক্যানাল থাকে? ফিমোরাল ক্যানাল থাকে না? জি স্যার। ফিমোরাল ক্যানালের কয়টা কম্পার্টমেন্ট?
স্যার তিনটা মিডিয়াল ল্যাটারাল আর হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে তিনটে কম্পার্টমেন্ট, একেবারে ল্যাটারাল কম্পার্টমেন্ট, তাই না? ল্যাটারাল কম্পার্টমেন্টে কে থাকে? স্যার ল্যাটারাল কম্পার্টমেন্টে ফিমোরাল আর্টারি আর আর্টারির সাথে হচ্ছে দেন ফিমোরাল নার্ভ, ফিমোরাল ফিমোরাল আর্টারি হয়, আর্টারির পরে থাকে হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট হলো ফিমোরাল ভেইন, আর মিডিয়াল কম্পার্টমেন্ট। এই মিডিয়াল কম্পার্টমেন্ট, হ্যাঁ, এইখানে লিম্ফ নোড কয়েকটা 2 থেকে 3টে লিম্ফ নোড থাকে, যেটাকে বলা হয় লিম্ফ নোড অফ কোলোকুয়েট বা লিম্ফ নোড অফ গ্ল্যান্ড অফ রোজেনমুলার, বুঝছো? এই যে এই লিম্ফ নোডে ড্রেন করে হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা মনে রাখতেই হবে, বুঝছো? মানে ওইটা তোমাকে জিজ্ঞেস করবে তো, যেহেতু আলাদা একটা গ্ল্যান্স পেনিস। তাহলে গ্ল্যান্স পেনিসে আবার একটা ডিজিজ হয়। কোন ডিজিজ হয় গ্ল্যান্স পেনিসে? গ্ল্যান্স পেনিসে যেমন তোমার বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হইতে পারে, যেমন তোমার সিফিলিস, বুঝছো? সিফিলিস, গনোরিয়া। জি স্যার। সিফিলিস, হ্যাঁ, গনোরিয়া, ধরো গনোরিয়া তো হয়, কিন্তু সিফিলিসের কারণে ওই গ্ল্যান্স পেনিসে আলসার হয়ে যেতে পারে, একটা ঘা হয়ে যেতে পারে, বুঝছো? তখন কি হবে? তখন ওই লিম্ফ নোড অফ কোলোকুয়েট বা রোজেনমুলার, ওই লিম্ফ নোডটা এনলার্জমেন্ট হবে, বুঝছো? এই জন্য ওই লিম্ফ নোডের নাম আর গ্ল্যান্স পেনিসের কথা মনে রাখতে হবে, যে নার্ভ সাপ্লাই, দ্য নার্ভ সাপ্লাই অফ দ্য পেনিস। পেনিসের নার্ভ সাপ্লাইয়ের ভিতর হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই থাকতে পারে, যেটা আমাদের হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস আর ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ডরসাল নার্ভ অফ পেনিস আর ইলিও ইঙ্গুইনাল নার্ভ এর স্কিন কে সাপ্লাই দেয়, যে ডরসাল নার্ভ অফ পেনিস এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভকে সাপ্লাই দেয়, আচ্ছা, সেন্সরি সাপ্লাই। আর মোটর সাপ্লাইটা যেমন হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ, পুডেন্ডাল নার্ভ মোটর সাপ্লাই, ওই যে পেরিপেনিক মাসেল যেটা আছে সেই মাসেল গুলোকে মোটর সাপ্লাই দিতে পারে। আর অটোনমিক ইনারভেশনের ভিতর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক যে ইনারভেশন সেইটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট। প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশনটা সেইটা হলো ওই যে নার্ভি এরিজেন্টিস বা পেলভিক স্প্লাঙ্কনিক যে নার্ভ, স্যাক্রাল 2, 3, 4, এই নার্ভি এরিজেন্টিসকে সাপ্লাই দেয়। এবার আছে হলো মেকানিজম অফ ইরেকশন অফ পেনিস। তাহলে আমাদের বডিতে দুটো মেকানিজমে আমাদের কাজ, মানে কোন স্ট্রাকচার হার্ডেনিং, মানে সফট স্ট্রাকচার হার্ডেনিং বা ফার্ম অবস্থায় পৌঁছাইতে পারে, মানে সফট ফ্ল্যাসিড পেনিস যখন আনইরেক্টেড অবস্থায় থাকে তখন আমরা তো ফ্ল্যাসিড পেনিস বলি। ফ্ল্যাসিড পেনিস হলো সফট স্ট্রাকচার, তাই না? এই সফট স্ট্রাকচার ফার্ম স্ট্রাকচারে পরিণত হইতে পারে, তা পেনিসকে হার্ডেনিংও বলা হয়। আবার মাসেলটাকে বলা হয় ফার্ম স্ট্রাকচার। তাহলে এই দুটো ঘটনার মাধ্যমে ফার্ম স্ট্রাকচারে পরিণত হতে পারে ফ্ল্যাসিড স্ট্রাকচার। একটা হচ্ছে নিউরোমাস্কুলার ফেনোমেনন, আর একটা হচ্ছে নিউরোভাস্কুলার ফেনোমেনন। কথা বুঝছো? তাহলে হ্যালো, তোমরা শুনছো? একটা হচ্ছে নিউরোমাস্কুলার আর একটা হলো ভাস্কুলার। তা নিউরোমাস্কুলার আর একটা নিউরোভাস্কুলার ফেনোমেনন। তাহলে নিউরোমাস্কুলার ফেনোমেননের মাধ্যমে হচ্ছে আমাদের মাসেল গুলো কন্টাক্ট করে, এটা হলো নিউরোমাস্কুলার ফেনোমেনন। আর মাসেল কন্টাক্ট করে এটা তো ফার্ম টু হার্ড হইতে পারে, তাই না? আর ঠিক একই রকম পেনিসও ফার্ম টু হার্ড হইতে পারে, কিন্তু এটা নিউরোমাস্কুলার ফেনোমেনন না, এটা হচ্ছে নিউরোভাস্কুলার ফেনোমেনন। সিম্পলি ভাস্কুলার ফেনোমেননও বলতে পারো, কিন্তু এটা হচ্ছে নিউরোভাস্কুলার ফেনোমেনন। নিউরাল স্টিমুলেশন আসবে, তাহলে একটা সেক্সুয়াল অ্যারোজাল আসতে পারে, বিভিন্ন স্টিমুলেশন হইতে পারে। যেহেতু পেনিস এটা মেল সেক্স অর্গান, নিশ্চয়ই এই সেক্সুয়াল অ্যারোজালটা ফিমেলের কাছ থেকে আসে। তাহলে সেক্সুয়াল অ্যারোজাল মানে স্টিমুলেশন আসে, অথবা পেনিসের যেহেতু হাইলি সেনসিটিভ হচ্ছে গ্ল্যান্স পেনিস কে টাচ করলে ও এই সেক্সুয়াল অ্যারোজাল আসতে পারে। তাই এই সেক্সুয়াল অ্যারোজাল আসলে হচ্ছে তখন এই যে আমাদের কি বলে নার্ভি এরিজেন্টিস, বা যেটাকে আমরা বললাম হচ্ছে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, যেটা রুট ভ্যালু হলো স্যাক্রাল 2, 3, 4, এই নার্ভি এরিজেন্টিস থেকে ফায়ারিং হয়, মানে এইটাই স্টিমুলেটেড হয়। ইনফরমেশন পাঠাইলে হচ্ছে
আমাদের ইগুলো যে এই আর্টারিগুলো হচ্ছে ডাইলেটেড হয়। যে আর্টারি সেক্সুয়াল অ্যারোজাল যখন আসবে তখন যে আর্টারি হেলিসিন আর্টারি এই যে কি বলবে ডাইলেটেশন হবে ক্যাভান ডাইলেটেশন হইলে তখন ওই আর্টারিয়াল সাপ্লাই ব্লাডটা এসে ওই ক্যাভান গুলোকে যে ল্যাকুনা আছে ওই ল্যাকুনা গুলোকে পরিপূর্ণ করে ফেলবে। আর ল্যাকুনা গুলোকে কন্টিনিউয়াসলি যখন পরিপূর্ণ করতে তালে থাকবে তখন ওইখানের প্রেসার বা পেনিসের প্রেসার বাড়তে তালে থাকবে। আর যখন প্রেসার বাড়তে তালে থাকবে তখন ওর যে ভেনাস ড্রেনেজ ছিল ভেইন গুলো যেহেতু কোলাপস করবে আস্তে আস্তে করে ভেইন গুলো প্রেসারে কোলাপস করবে। ইভেন ভেইনের মাসেলের স্টিমুলেশনেও ভেনাস জাংশন গুলো থাকে, সেখানে এসে ভেনাস কম্প্রেশন ভেনাসটা স্মুথ মাসেল স্ফিংটার যেগুলো থাকে সেগুলো হচ্ছে কম্প্রেশন করে। একদিক থেকে হচ্ছে আর্টারি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে যেটা সেক্সুয়াল অ্যারোজালের মাধ্যমে আসবে, প্যারাসিটাল স্টিমুলেশনের মাধ্যমে ডাইলেট করলে বেশি বেশি করে ব্লাড ওর ভিতরে চলে আসবে পেনিসের ভিতরে। আর সেই ব্লাড গুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আমাদের হেলিসিন আর্টারির মাধ্যমে ওই ল্যাকুনার ভিতরে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, স্পেশালি কর্পাস ক্যাভার্নোসাম এর ভিতরে ডিস্ট্রিবিউটেড হবে। কর্পাস স্পঞ্জিওসাম এর ভিতরেও হবে, কিন্তু মেইনলি কর্পাস ক্যাভার্নোসাম এর ভিতরে হবে ডিস্ট্রিবিউটেড। আর অন্য দিক থেকে ভেনাস ড্রেনেজটা হচ্ছে কম্প্রেশনের মাধ্যমে স্পেশালি বন্ধ হয়ে যাবে। আর পেনিস একটা স্টেজে এসে এর দেখা গেল যে কর্পোরা ক্যাভার্নোসার যে কি বলে প্রেসার 100 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত এর প্রেসার পৌঁছাতে পারবে। যখন এই কন্ডিশন হবে তখন পেনিসটা হচ্ছে ফ্ল্যাসিড স্টেজ থেকে ইরেকটাইল স্টেজে চলে আসবে। এইভাবে হচ্ছে ইরেকশনটা হয়। ইরেকশন হওয়ার পরে এইবার আসো তোমার ইরেকশন মেকানিজম অফ ইরেকশন এন্ড ইজাকুলেশনটা হচ্ছে, তাহলে আমরা দেখলাম ইরেকশনটা হচ্ছে ডিপেন্ড অন দ্য প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন। তাহলে নার্ভিয়া রিজেন্টিস যে প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশনের উপর ডিপেন্ড করতেছে। আর ইজাকুলেশন হচ্ছে তোমার দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে এমিশন এন্ড ইজাকুলেশন। তাহলে এমিশনটা বলা হচ্ছে যে ট্রান্সমিশন অফ সেমিনাল ফ্লুইড। এই সেমিনাল ফ্লুইড যেটা একেবারে শুরু হবে কোথা থেকে? টেস্টিস থেকে, তাই না? তাহলে টেস্টিস থেকে বের হয়ে আসবে প্রথমে কোথায়? ভাসা ডিফারেন্সিয়া না, টেস্টিস থেকে ভাস ডিফারেন্সিয়া এপিডিডাইমিসে থাকবে। তাহলে প্রথমে এপিডিডাইমিসে আসবে, তাহলে এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স, তারপরে সেমিনাল ভেসিকল, তারপরে প্রোস্টেট, এই সবের যে সিক্রেশন মানে টেস্টিসের সিক্রেশন থাকবে, তাই না? প্রথমে তো টেস্টিস থেকে সিক্রেশন আসবে, সেই সিক্রেশনটা হচ্ছে ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস হয়ে ভাস ডিফারেন্সে আসবে। এই ভাস ডিফারেন্স হচ্ছে হাইলি একটা মাস্কুলার অর্গান, বুঝছো, মাসেল দিয়ে তৈরি মাস্কুলার অর্গান। তারপরে হচ্ছে সেমিনাল ভেসিকল, দ্য প্রোস্টেট, এইগুলো যে মাসেল আছে এই মাসেল গুলো হচ্ছে কন্ট্যাক্ট করবে ডিউ টু সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে এইগুলো কন্ট্যাক্ট করবে হচ্ছে যে থোরাসিক 12 তো লাম্বার সেকেন্ড লাম্বার যে সেগমেন্ট, এই সেগমেন্ট থেকে এরা সাপ্লাই পেয়ে এরা হচ্ছে কন্ট্যাক্ট করলে এর ভিতর থেকে সিমেন্ট কিন্তু তৈরি হচ্ছে এবং যত সামনের দিকে আসতেছে মানে ডিসচালে যাচ্ছে তত এর সঙ্গে নতুন নতুন ভলিউম তো যোগ হচ্ছে। প্রথমে যে ভাস ডিফারেন্সের ভিতরে যে ভলিউমটা ছিল সেই ভলিউমের থেকে যখন তার সঙ্গে আরো যোগ হবে আমাদের ইসের ভলিউমটা কি বলে সেমিনাল ভেসিকালের সিক্রেশনটা যোগ হবে, তখন তার ভলিউম বাড়বে। সে যখন মানে ইজাকুলেটরি ডাক দিয়ে যাবে তখনও কিন্তু তার সঙ্গে যোগ হবে ইজাকুলেটরি ডাক দিয়ে, যে আমাদের কোথায় পড়বে জন্য প্রোস্টেটিক ইউরেথ্রা পর্যন্ত পৌঁছাবে, তখনও তার সঙ্গে প্রোস্টেটিক সিক্রেশন যোগ হবে। যে প্রোস্টেটিক সিমেনের কম্পোজিশন তোমাদের ফিজিওলজিতে পড়াবে, যাই হোক আমার যতটুকু মনে আছে তা যে টেস্টিস থেকে যে সিক্রেশন হয় তার চাইতে অনেক অনেক বেশি সিক্রেশন হয় হচ্ছে সেমিনাল ভেসিকল এবং
প্রোস্টেট থেকে, বলে প্রোস্টেট থেকে সবচেয়ে বেশি সিক্রেশন হয়ে মানে মেইন ভালভটা তৈরি করে হচ্ছে প্রোস্টেটিক সিক্রেশনটা। বুঝছো? তো এই সবগুলো এসে প্রোস্টেটিক ইউরেথ্রায় ট্রান্সমিট হওয়াটাকেই বলা হয় হচ্ছে এমিশন। প্রোস্টেটিক ইউরেথ্রা পর্যন্ত পৌঁছানোটাকে বলা হয়েছে এমিশন, যেটা মেইনলি মানে ট্রুলি করে হচ্ছে সিম্প্যাথেটিক ইনারভেশন, সিম্প্যাথেটিক স্টিমুলেশন। তারপরে ইজাকুলেশন হচ্ছে এই প্রোস্টেটিক ইউরেথ্রা থেকে এক্সটেরিয়র যে এক্সটার্নাল ইউরেথ্রাল মিউটাস দিয়ে বাইরে বের হয়ে আসাটাকেই বলা হচ্ছে ইজাকুলেশন। তাহলে ইজাকুলেশনটাকে ট্রুলি ইজাকুলেশন, পুরো ঘটনাটাই ইজাকুলেশন। ইজাকুলেশনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এমিশন এন্ড ইজাকুলেশন। এমিশন হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা পর্যন্ত আসাটাকে এমিশন বলে, আর প্রোস্টেটিক ইউরেথ্রা হয়ে আমাদের সব ইউরেথ্রার প্রতিটা পার্ট দিয়ে এসে পেনিস দিয়ে এসে এক্সটেরিয়রে বের হয়ে আসাটাকে বলা হয় কি ইজাকুলেশন। বুঝছেন? আর এটা সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণেই এটা হয়। ফাইনালি ইজাকুলেশনটা হচ্ছে যে এইখানে তো ফাইবারাস মানে মাসেল টিস্যু খুব কম, যে ইউরেথ্রায় তো মাসেল টিস্যু খুব কম থাকে না তা না, মাসেল টিস্যু কম, কিন্তু এই মাসেল টিস্যুকে মেইনলি কম্প্রেস করে হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস। বাল্ব অফ দ্য পেনিসে যে একটা মাসেল থাকে বাল্বো স্পঞ্জিওসাস মাসেল, এই বাল্বো স্পঞ্জিওসাস মাসেলের রিদমিক কন্ট্রাকশনের মাধ্যমে তারপরে ফাইনালি ইজাকুলেশনটা হয়। তাহলে ফোর্সফুলি আসে হলো প্রোস্টেটিক ইউরেথ্রায়, এবার প্রোস্টেটিক ইউরেথ্রায় আসার পরে বাল্ব অফ দ্য পেনিস পর্যন্ত পৌঁছালে এই বাল্বো স্পঞ্জিওসাস মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে তারপরে হচ্ছে এই ইজাকুলেশনটা হয়। এবার যে নার্ভ অফ, তাহলে ফাইনালি আমাদের জানতে হবে যে মেকানিজম অফ ইরেকশন এন্ড ইজাকুলেশনে মানে নার্ভ অফ ইরেকশন, তাহলে আমরা কোনটাকে বলবো? প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো, এটাকে বলা হচ্ছে নার্ভ অফ ইরেকশন। আর নার্ভ অফ ইজাকুলেশন আমরা বলবো সিম্প্যাথেটিক এন্ড সোমাটিক। মানে ওই যে সোমাটিক ফাইনালি এসে বাল্বো স্পঞ্জিওসাস মাসেলকে স্টিমুলেশন দিচ্ছে হচ্ছে পুডেন্ডাল নার্ভ, এই জন্য এটাকে সোমাটিকও কিছুটা কাজ করে আমাদের কি হয় ইরেকশন ইজাকুলেশন হয়। তাহলে ইরেকশন এন্ড ইজাকুলেশন রিলেটেড কিছু ডিজিজ আছে, যেমন ইম্পর্টেন্স। এটা হলো ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট মানে হলো আমরা গুরুত্বপূর্ণ, তাই না? ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, আর এটা হলো ইম্পর্টেন্স না ইম্পর্টেন্স মানে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্স, এটা হলো ইম্পর্টেন্স, এটা হচ্ছে ফেইলার অফ ইরেকশন। মানে ইরেকশন যদি না হয় সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ইম্পর্টেন্স। আর যদি পারসিস্টেন্ট ইরেকশন হয় তাহলে সেটাকে বলা হয় প্রায়োপিজম। মানে প্রায়োপিজম মানে পারসিস্টেন্ট ইরেকশন হলে প্রায়োপিজম। এই প্রায়োপিজমটা পারসিস্টেন্ট ইরেকশন, এরকম একটা ইরেকশনের কন্ডিশন নাকি কি বলে বরিশাল মেডিকেল কলেজে রতন নামের একজনের এরকম হয়েছিল। ওখানে একটা গল্প প্রচলিত আছে, এই প্রায়োপিজমকে বরিশাল মেডিকেল কলেজের স্টুডেন্টরা বলে রতন সিনড্রোম। বুঝছো? তো এটা হলে পারসিস্টেন্ট ইজাকুলেশন, পারসিস্টেন্ট ইরেকশনটাকে বলা হয় প্রায়োপিজম। তাহলে ইম্পর্টেন্স যেটা হচ্ছে ফেইলার অফ অ্যাচিভমেন্ট অফ টামিসেন্স ইরেকশন, মানে প্রপার ইরেকশন যদি না হয় সেই কন্ডিশনটাকে বলা হয় ইম্পর্টেন্স। এই ইম্পর্টেন্সের মেইন কারণ হচ্ছে সাইকোলজিক ডিস্টারবেন্সের মাধ্যমে এই কারণ হইতে পারে। তবে আর্টারিয়াল ডিজিজের কারণে মানে অ্যাথেরোস্ক্লেরোসিস যারা আছে, যার ডায়াবেটিস আছে, এইসব কারণেই কিন্তু তোমার সেকেন্ডারিলি ইম্পর্টেন্স ডেভেলপ করতে পারে। আর একটা ডিজিজ কোয়ার্ডি মানে লোকালাইজ থিকেনিং অফ দা ওই ইরেকটাইল টিস্যু, লোকালাইজ থিকেনিং হয় যদি, আর সেখানে যদি ওই ব্লাডটা যেটা পুশ করে আসতেছে ফোর্সফুলি জেট হিসাবে ব্লাডটা আছে, ওই ব্লাডটা যদি না আসতে পারে তাহলে সেইখানে কিন্তু ইরেকশন আর হবে না। বুঝছো? সেই জায়গাটায় তোমার একটা বেন্ডিং, পেনিসের ওইখানে একটা বেন্ডিং হইতে পারে, যেটাকে কোয়ার্ডি বলা হয়। আর ফাইমোসিস এন্ড প্যারাফাইমোসিস। তাহলে স্কিন ফাইমোসিস
কাকে বলে? ফাইমোসিসটা হচ্ছে এই ফাইমোসিস। তাহলে এই যে ফোর স্কিন, তাহলে এই যে স্কিনে ফোর স্কিন তো আস্তে আস্তে এই স্কিনটার মুখ বড় হয় এবং রিট্রাকশন হয়, তারপরে আস্তে আস্তে দেখা যায় পিউবার্টির কাছে এসে বড়, পিউবার্টি না, আস্তে আস্তে রিট্রাকশন করে। অনেক সময় রিট্রাকশন ম্যানুয়ালি করতে হয়, না হলে এইটা যদি ন্যারোয়িং হয়ে যায়, এই যে কি বলে প্রিপিউস বা ফোর স্কিনের যে ডিস্টাল এন্ড, হ্যাঁ ডিস্টাল এন্ডটা যদি ন্যারোয়িং হয়ে যায়, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে কি? হাইমোসিস। মানে এইটা রিট্রাক্ট করে গ্লান্স পেনিস দিয়ে পিছন দিকে আর পৌঁছাবে না, এটাকে বলা হয় হাইমোসিস। যে গ্লান্স পেনিসের এই পর্যন্ত, ধরো এই পর্যন্ত এসে আটকে গেল, আর যাচ্ছে না। এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট হচ্ছে তোমার এটা এই সার্কামসিশন দেওয়া হয়। আর যদিও হয় যে কোনো কোনো কন্ডিশন এরকম হয় যে এই রিট্রাকশন হয়ে যে কিন্তু এই যে নেক অফ দ্য পেনিস এইখানে যে আটকে যায়, এর পিছন দিকেও যায় না, সামনের দিকেও আসতে পারে না, বুঝছো? যে এমন একটা কন্ডিশন যদি ডেভেলপ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে প্যারাফাইমোসিস। দুটোরই ট্রিটমেন্ট আসলে, যে ফাইমোসিসের ট্রিটমেন্ট তো দেওয়া হয় তোমার সার্কামসিশন। প্যারাফাইমোসিস অনেক সময় আটকে গেলে গ্লান্স পেনিস কিন্তু এইখানে কি ফ্লুইড জমা হয়ে যেতে পারে, এখানে ভ্যানাসডেনেস হ্যাম্পার্ড হইতে পারে, তখন কিন্তু ডাক্তারের কাছে যে তখনও ওইখানে কেটে করতে হয়, কি বলে সার্কামসিশন দিয়ে দিতে হয়। তাহলে ফাইমোসিস এন্ড প্যারাফাইমোসিস। আর একটা কন্ডিশন তো গেলে সার্কামসিশন, যে সার্কামসিশনটাকে বলা হয় হলো আমাদের হ্যাঁ যেটা মুসলমান আর ইহুদিরা যেটা রিচুয়াল হিসাবেই করে থাকে, এবং ট্রিটমেন্ট হিসাবে করা হয় হচ্ছে ফাইমোসিস এবং প্যারাফাইমোসিসের ক্ষেত্রে। তাহলে আমাদের পেনিস সম্বন্ধে জানলাম, এইবার আমাদের জানতে হবে হচ্ছে স্ক্রোটাম। আজকে যদি থাকে তাহলে কেবল পেনিস যদি পুড়ে শেষ করে ফেলি, আর তাহলে কয়দিনই শেষ করবানি এটা? প্রতিদিন আড়াই লিঙ্ক করে করলে স্যার হয়ে যাবে, তার মানে 2 আর একটু বেশি করলে স্যার হয়ে যাবে। এখন তো আবার আমার ওই প্রতিদিন তো বাসায় থাকতে পারছি না, আমার তো ইসে যাইতে হচ্ছে, কি যেন বলে কলেজে যাইতে হচ্ছে, যে ইসের নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে না। এই ময়লাটা বাইরে দাও তো, আপনার ময়লাটা বাইরে দাও তো। হ্যাঁ বলো স্যার। নাসরিন ম্যামকে একটু বলে দিবেন স্যার, একটু অন্য কিছু পড়াইতে স্যার, পাশাপাশি আপনি নিচ্ছেন, আর ম্যাডামকে একটু বলে দিলে ভালো হতো। ম্যাডামকে স্যার আমি ফোন দিয়েছিলাম, ম্যাডাম ফোন রিসিভ করেননি। স্যার আমিও দিছিলাম স্যার, 3 বার দিছিলাম, তা একবার হচ্ছে ম্যাম আবার ব্যাক করছিল, তা আবার কথা বলেনি, পরে কেটে গেছিল। কথা বলিনি, যাই হোক নাসরিনকে আমি বলেছি, নাসরিনের সঙ্গে সেদিন আমার দেখা হয়েছিল। ও আসলে ইসের কি বলে অনলাইনের ক্লাস নেওয়ার সঙ্গে, বুঝছো, অফলাইনেই ক্লাস নেওয়া কঠিন, আর অনলাইনে ক্লাস নেওয়ার সঙ্গে ও আর কি ফিট না, বুঝছো। এই জন্যে ও ক্লাস নিয়ে তেমন লাভ হবে না। আমাদের কি করতে পারবো কিনা স্যার, টেনশনে পড়ে গেছে। বুঝলাম না কি কথা স্যার। প্রফের আগে শেষ করতে পারবে কিনা স্যার, তাই টেনশনে পড়ে গেছে স্যার। প্রফের আগে স্যার তো স্যার 2টা বড় বড় কার্ড বাকি স্যার। আপনি স্যার যেভাবে পড়াইতেছেন এইভাবে যদি ইসমাইল স্যার একটু পড়াইতো তাহলে স্যার হইতো, ইসমাইল স্যার ওরকম ভাবে পড়াইতে পারতেছেন না। শোনো, আমি কিরকম পড়াচ্ছি, ইসমাইল স্যার কিরকম পড়াচ্ছে, এসবের উপর তেমন কিছু নির্ভর করে না। নির্ভর মেইনলি করে হচ্ছে তোমরা কেমন পড়তেছো। তো আমরা তো পড়বো স্যার, আপনি আইটেম গুলো নিচ্ছেন যেরকম এরকম রেগুলার আইটেম গুলো নিলেই এইটাই পড়া হবে। তো একটা সেই সেটা হলো ইসমাইল স্যার তোমাদের বলে দেবে যে এইখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলো, পড়ে এই আইটেমটা এখান থেকে পড়ে ফেলো, ওই অমুক দিন আইটেম নেবো। তা তোমরা যদি ওরকম আইটেম যদি দাও তাহলেই তো পড়া হয়,
কারণ স্যার। আমার তো মনে হয় না যে এই যে ইনফেরিয়র এক্সট্রিমিটি যে কোনো একটা বই, যে বই পড়ো, ওই দত্ত পড়ো, বিডি পড়ো, আর ওই বিশ্রাম পড়ো, আর যাই পড়ো, বুঝছো, যে কোনো একটা বই যদি তুমি পড়ো, তুমি পড়ে বুঝতে পারবা না, বা এই কন্ডিশনে এখন তোমাদের নাই। আমি তাই বিশ্বাস করি যে তোকেই পড়ো না কেন, বুঝছো, পড়লেই তোমরা বুঝতে পারবা যে এই ঘটনা স্যার ঘটতেছে। অ্যাবডোমেনের তুলনায় অনেক সহজ স্যার। অ্যাবডোমেনটাই মনে হয় বেশি কঠিন। অ্যাবডোমেনের তুলনায়, যে জি স্যার, অ্যাবডোমেনের এটাই। ভিতরে বিভিন্ন রিলেশন এইসব দিয়ে একটু কঠিন, এইটা মানে পড়াও অনেক বেশি। কিন্তু ইনফিরিয়র এক্সট্রিমিটি, সুপিরিয়র এক্সট্রিমিটি এইগুলো তো পড়ে তোমরা বুঝতে পারবা না এমন তো আশা করা যাচ্ছে না, নাকি? তোমরা তো বুঝতে পারো সবই, তাই না? স্যার বুঝতে পারি স্যার স্যার। বুঝছি স্যার। স্যার আইটেম গুলো স্যার যদি একটু নিত তাহলেই স্যার হয়ে যায় স্যার। স্যার হ্যাঁ, মানে এই- আইটেম স্যার নাই, কিন্তু এই যে মানে আপনার মতো এরকম ভাইবা হলে আমরা জি একটু স্যার। বুঝতে পারতাম কেমন জি স্যার, প্রশ্ন স্যার আসবে। আইটেম হচ্ছে অবজেক্টিভ, এক এক চ্যাপ্টারে 5টা অবজেক্টিভ দেয়। স্যার আর স্যার আসলে এবং স্যার যে প্রত্যেকটা কোশ্চেন অবজেক্টিভের স্যার 2টা 3টা করে উত্তর চ্যাপ্টার থাকে। থেকে না, এটা তো তোমার ওই এক্সট্রিমিটির আইটেম মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে আইডেন্টিফিকেশন। সেটা তো হয়তো আমিও তোমাদের করাইতে পারবো না, কারণ এক্সট্রিমিটির যে আইটেমগুলো, এই আইটেমগুলো হবে হলো যে তোমার কি বলে ওকে, ডিসেকশন। যে আইডেন্টিফিকেশন, ডিসেকশন, মানে ডিসেকশন তো আর করে দেখাইতে হবে না তোমাদের দেখাইতে হবে আইডেন্টিফিকেশন। তোমাদের এই হচ্ছে আইটেম হচ্ছে যে ফ্রন্ট অফ দা থাই দেখাও, যে ফিমোরাল ট্রায়াঙ্গেল বাউন্ডারি দেখাও, ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর কি দিয়ে তৈরি হয়েছে, কি কি মাসেল দেখাও, এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের কি কি কন্টেন্ট আছে বললে, থিওরিটিক্যালি বললে, এবার দেখাও কি কি কন্টেন্ট গুলো কি কি দেখাও। হচ্ছে এইগুলোই হচ্ছে মেইন এক্সটিভিটি, সুপার এক্সটিভিটি, ইনফিরিয়র এক্সটিভিটি, বুঝছো? আর কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে রিটেনে আসে, যে থিওরিটিক্যাল প্রশ্ন, বুঝছো, তা সেটা থিওরিটিক্যালি তোমাদের পড়তে লাগবে, সেটা তো বেশি জিজ্ঞেস করা হয় না। ধরলো যে ফিমোরাল নার্ভ, এখন ফিমোরাল নার্ভ ধরলো যে তার কি রুট ভ্যালু কত, সেটা কোন প্লেক্সাসতে আসলো, তারপরে দুই একটা ফিমোরাল ট্রায়াঙ্গেলে কোথায় থাকে, এরপরে সে কোথায় যায়, তারপরে সে ফাইনালি কোন মাসেল গুলোকে সাপ্লাই দেয়, এইসব জিজ্ঞেস করতে পারে। কিন্তু ওইটা তো হয়তো বা আমার দ্বারাও সম্ভব হবে না তোমাদের, তবে এই আইডেন্টিফিকেশন, বুঝছো, এটা ফেস টু ফেস না হইলে তো এটা আসলে সম্ভব হয় না। তাহলে তাই ওই ইটাকে ইসমাইল স্যারকে তাহলে তোমরা বলো যে স্যার আমাদের আইটেম পড়ানোর বেশি দরকার নাই, বুঝছেন, একটা আইটেম দিয়ে দেন যে অমুক আইটেম তোমরা পড়ো, তারপরে স্যার আমাদের নিচ্ছেন, আইটেম নিচ্ছেন স্যার, হচ্ছে ওই যে গুগল ডক্সে তো এমসিকিউ নেয়, স্যার অবজেক্টিভ নেন স্যার, 4টা 5টা মতো দেন ওই তো স্যার। সেইটাই বলতেছি, সেই আইটেমটা আমাদের না পড়ায় ওই আইটেমের সময় আমাদের মানে করেন ভাইবা, একটু ভাইবা দেখ। জি স্যার বুঝতে তোমাদের পারছি স্যার। ফিজিওলজির কেমন হয় আইটেম? পড়াইতেছে একলাই আইটেম নিতেছে স্যার। জি স্যার না, আমি গাইড বলতেছি স্যার একাই সেটা কি পড়াচ্ছেন ওই একাই। ভাইবা হ্যাঁ, স্যার ভাইবা হইলে স্যার তাহলে তো ভাইবা ওই স্টুডেন্ট তো অনেক, একদিনই ভাইবা আমি যে শেষ করে দিয়ে দিই তো গুজামিল দিয়ে শেষ করতে হয়, আসলে তো ভাইবা এরকম হয় না, একজনে বিচারা ধরে 2 3 4টে প্রশ্ন জিজ্ঞেস করলে। ফিজিওলজি স্যার এখন এগোচ্ছে স্যার, ফিজিওলজি এখন একটু চিন্তা হ্যাঁ, করা ফিজিওলজি তো আগাচ্ছে, মানে ওই ভাইবা নেওয়ার দরকার, ভাইবা নেওয়ার দরকার, ওটা এমসিকিউ স্টাইলে নিয়ে তেমন লাভ হয় না, বুঝছো? তো ঠিক আছে, আজকে আর পড়তে চাচ্ছ না? না স্যার, কালকে কি পড়াবেন স্যার? স্যার কালকে আইটেম আছে স্যার 11টার সময়, 11:15 11টায় 15 জি স্যার। কালকে 15টা ফিজিওলজি আইটেম স্যার। 15টা ফিজিওলজি আইটেম, তাই না? তাহলে আর পড়াবানি কি, আমার পড়ালি হচ্ছে 10টা থেকে 11টা পড়াইতে হবে, আমি তো কালকে কলেজে থাকবো, বুঝছো? আমরা স্যার এইভাবে স্যার প্রোগ্রামটা না হয় পড়ায় দিন কালকে স্যার 1 ঘন্টায়। তাহলে ঠিক আছে, তাহলে 10টা থেকে 11টা ওই হ্যাঁ কলেজ থেকে তাহলে পড়াই দেবানি, বুঝছো? জি স্যার। ঠিক আছে, স্যার, হ্যাঁ স্যার আমাদের কি যখন কলেজে যাব তখন কি শুধু ডিসেক্ট করা যে বডি সেগুলো আইডেন্টিফিকেশনের জন্য লাগবে, আলাদা করে কি আমাদের নতুন কোনো কিছু ডিসেক্ট মানে করা লাগবে? ডিসেকশন করতে করাইতে পারলে তো ভালো, আর ডিসেকশন তোমাদের লাগবে না, আইডেন্টিফিকেশন তোমার ডিসেকশন করার যে বডি আছে সেইটাই
কবে কখন দেখাইতে পারবো সেইটাই চিন্তা করতেছি আমি, আর ডিসেকশন করা তো খুবই দূরের কথা, বুঝছো? স্যার প্রফেসর ডেট দিয়ে দিলে স্যার আমরা কি করব না স্যার, আমাদের তো অনেক ল্যাক আছে। স্যার হেড নেক তো স্যার আপনি পড়ায়েন স্যার, না হয় স্যার শেষ হয়ে যাবে। হয়ে যাবে, Yes, হয়ে sir. যাবে, সব হয়ে যাবে, না চিন্তা করে নাও তো, হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার।